তার গ্রুপ বেঁধে দিয়েছিল সেই আবু সাইদকে স্মরণ করছি ওয়াসিমকে, মওদুদে এবং সিলেটে সাংবাদিক এটিএম আবুল রাব সহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করুন। আমি ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, তারা অবশ্যই এই দেশের জন্য তাদের যে রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, আমি দোয়া করি তারা যেন দ্রুততম সময়ের মধ্যে পরিপূর্ণ সুস্থতা লাভ করে। তবে একটা জিনিস ভাইয়েরা মনে রাখতে হবে, আপনারা যুদ্ধে যখন এসেছেন তখন আপনারাও ছিলেন না, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে ছিল, সবাই আমরা দেখেছি। যুদ্ধে যখন যাবে তখন সবাই তো আর যুদ্ধে আহত হবে না, কিছু আহত হবে, কিছু বাঁচবে, নতুবা তো আহত যারা হবে তাদেরকে হাসপাতালে গিয়ে নিয়ে যাবে। এজন্য কেহ গুলিবিদ্ধ হবে। এই গুলিবিদ্ধ আমরা দেখেছি এই সিলেটে প্রথম জিন্দাবাজার পেট্রোল পাম্পে 14 বছরের একটি ছেলে যখন গুলি খেয়েছিল, তখন কিছু কিছু সাংবাদিক তারা দ্রুত সময়ের মধ্যে তাকে কিন্তু নিয়ে গেছে। এই আইপিএল আবুল রাব যখন গুলি খেয়েছিল তখন ওই উসমানী হাসপাতালে চিকিৎসা পায়নি, তখন ওই ইবনে সিরাতে গিয়েছিল। এবং বিশেষ করে আপনারা জানেন সিলেটের 3টি হাসপাতাল চিকিৎসা সেবা দিয়েছিল, উইমেন্স মেডিকেল কলেজ এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ এবং ইবনে সিনা, এই 3টি হাসপাতালই কিন্তু প্রথমে চিকিৎসা দিয়েছে। এবং অনেকেই কিন্তু গুলি খেয়েছে, তাড়াহুড়া করে তার গুলিটা খুলে দেওয়া হয়েছে, কারণ পুলিশ পিছন দিকে এসেছে, তাড়াহুড়া করে অনেকেই নাম লিপিবদ্ধ করেনি। তা আমি আজকে মাননীয় জেলা প্রশাসকের সাহেবকে, যেহেতু আপনি এটা আহ্বায়ক, অনেক এখনো কিন্তু গুলিবিদ্ধ আছে, অনেক আমার কাছে এসেছে, আমি উসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি, সেখানে তারা দেখে তারা এইগুলাকে যাতে আপনারা অন্তর্ভুক্ত করেন, কারণ যারা একটা গুলি খেয়েছে, 2টা গুলি খেয়েছে, সেও কিন্তু জুলাই যোদ্ধা, আর যেহেতু অঙ্গহানি হয়েছে সে তো অবশ্যই প্রায়োরিটি বেসিসে পাবে। সেজন্য এই বিষয়ে আমি মনে করি এ ব্যাপারে জেলা প্রশাসক সাহেবের আমরা সহযোগিতা কামনা করবো। আমাদের যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের কাছে তো নেতা কর্মীরা আসবে, বিভিন্ন দলের রাজনৈতিক দলের আসবে, আপনি এই ব্যাপারের জন্য একটু সহযোগিতা করেন। প্রিয় উপস্থিতি, এই যে জুলাই আগস্টের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি, এটা আপনার স্বীকার করতে হবে। বিগত 2012 সাল থেকে এই ফ্যাসিস্ট সরকার যখন পিলখানার নরকে ঘটনা করেছিল, আমাদের 58 জন অফিসারকে পার্শ্ববর্তী দেশ থেকে লুট এনে এই আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নালক এবং কয়েকজন সহ মিলেছে যে আমাদের 58 অফিসারদেরকে হত্যা করা হয়েছিল। এই নরকীয় হত্যাকাণ্ডের মধ্যে দিয়েই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার যাত্রা শুরু করেছিল, কারণ শেখ হাসিনা ভেবেছিল যদি সেনাবাহিনীকে যদি পঙ্গু করতে পারে তাহলে তার ক্ষমতা পাকাপোক্ত করতে পারবে, কারণ সেনাবাহিনী ওর কোথায় উঠবে না, বসবে না। আর পুলিশ প্রশাসন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী, কিন্তু পুলিশকে যে কোনো রাজনৈতিক দল ব্যবহার করতে পারে, এটাই সত্য, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। যখন যে সরকার ক্ষমতায় যায় তখন পুলিশও তার চাকরির জন্য, তার পদোন্নতির জন্য তখন কিন্তু সরকারের কথা শুনে, এটা স্বাভাবিক, এটা অস্বীকার করবে না। তো আমরা পিছনের দিক তাকাবো না, আমরা চাই আগামীতে যে সরকার আসবে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী থাকবে, পুলিশ জনগণের বন্ধু থাকবে, পুলিশ কখনো জনগণের বুকে গুলি যেন না চালায়। কোন সরকারকে পাকাভুক্ত করার জন্য, ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য কোন অবস্থায় যেন পুলিশ অতীতে যে কাজকর্ম করেছে ভবিষ্যৎ পুলিশ যেন এটা না করে। এটা আমাদের আজকের এই প্রথম জুলাই যোদ্ধাদের এবং আমাদের নিহতদের যে আজকে সরকারের পক্ষ থেকে যেটা আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানের সকলের পক্ষ থেকে আমি মনে করি সকলে একমত হবেন যে আমরা ওই বিগত দিনের পুলিশ আমরা দেখতে চাই না। আজকে জাবু যে কথাটি বলল যে আবু তোরাবের যারা গুলি করেছে আমরা তো দেখেছি, এবং যে মাসুদ সাহেবের কথা বলা হলো আমি সম্মান করি বলি, উনি অবশ্যই
এই সিলেটে চাকরিতে থাকা কোনো অবস্থায় সঠিক হবে না। ওনাকে এই সিলেট থেকে স্থানান্তরিত করার জন্য আমি পুলিশ কমিশনার মহোদয় এবং ডিআইজি মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই। প্রিয় জুলাই যোদ্ধারা, আপনারা অনেক বক্তব্য দিয়েছেন, খুবই বক্তব্য দিয়েছেন। দেশ তো রাজনৈতিক দলই চালাবে। আপনারা আমরা যুদ্ধ করেছি কিসের জন্য? এই বিগত 12-14 বছর যুদ্ধ করেছি যে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কারণ ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা কখনো জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। ইভেন 2009 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের কিন্তু ইলেকশনে ইন্ডিয়ান হয়েছিল। তৎকালীন সময়ের মঈনুদ্দিন ফখরুদ্দিন তাকে আগেই বলেছিল যে তাদের অ্যান্সার যদি ফ্রি করে দেন তাহলে কিন্তু তারা তাকে ক্ষমতায় বসাবে। ঠিকই তারা ক্ষমতায় বসাচ্ছে। 2014-তে নির্বাচন হয়েছে, আপনি আমি কেউ ভোট দিইনি। 2011 সালে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে। 2024 সালে আমি দেখেছি, আমি যখন কারাগারে ছিলাম তখন আমি ইসলামী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি ছিলাম। ওই ইসলামী হাসপাতাল থেকে 500 নার্সকে 660 দিন ভোট কেন্দ্রে নিয়ে রাখা হয়েছে এবং ভিতরে শিল মেরেছে প্রিসাইডিং অফিসার, পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতারা। তাহলে অবশ্যই রাজনৈতিক দলের এটাই থাকবে যে যেহেতু রাজনৈতিক দল দেশ পরিচালনা করে, তখন আপনার আমার অবশ্যই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আছে। এটা আমরা তো সবাই লড়াই করেছি এই নির্বাচনের জন্য। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে মূল্যায়ন করা অন্তর্বর্তী সরকার যথাযথ করছে না, বা ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকার কি শেখ হাসিনার মতো ভুয়া মুক্তিযোদ্ধা গঠন করবে, এটা হচ্ছে মূল বিষয়। আমরা ভুয়া মুক্তিযোদ্ধা চাই না, আমরা ভুয়া জুলাই যোদ্ধা চাই না। আমরা শহীদ জুলাই যোদ্ধা যারা আছে তাদেরকে অবশ্যই মূল্যায়িত করতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি যে সরকার আসুক না কেন সেই সরকার অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং বিশেষ করে যারা জুলাই যোদ্ধা আছে, আহত হয়েছে, তাদেরকে কর্মসংস্থান দিতে হবে। অন্তর্বর্তী সরকার বলেন আর আগামীতে যে সরকার আসবে সেই সরকার জুলাই যোদ্ধাদেরকে যে অবস্থায় চাকরি পাবে, তার হাত না থাকে তার বাম হাতকে লিখতে পারবে, তাকে কিন্তু কর্মসংস্থান দিতে হবে। যার ডান পা হবে না তার বাম এক পাও চলতে পারবে, তাকে বসে বসে তাকে কর্মসংস্থান করে দিতে হবে। সেটা অবশ্যই যে সরকার আসবে সেই সরকারের উপর করতে হবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি আগামীতে নির্বাচন হয়, অবশ্যই নির্বাচন হবে, সেই নির্বাচনের যে সরকার আছে কেন আমরা রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের পক্ষে, আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের কথা বলবো, আপনাদের একজন ভাই হিসাবে কাজ করবো। এই কথাগুলো আজকে আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। নির্বাচন এদেশে প্রয়োজন আছে, নির্বাচন ছাড়া দেশ চলতে পারবে না। কথা হচ্ছে যে সংস্কার, কথা হচ্ছে যারা বিগত বিশেষ করে শেখ হাসিনার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে। যে ট্রাইব্যুনালটি শেখ হাসিনা গঠন করেছিল সেই ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ শেখ হাসিনার বেদাত্তর যারা মন্ত্রীরা, এমপিরা, তাদের সকলের বিচার কিন্তু ওই ট্রাইব্যুনাল হবে। শেখ হাসিনা অন্যায়ভাবে অনেক আলিমুলামাকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ফাঁসি দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বকে, বিশেষ করে একজনের নাম আমি উচ্চারণ করবো, দেলোয়ার হোসেন সাইদি। উনি কিন্তু সকলের প্রিয় মানুষ ছিলেন, উনি কিন্তু একজন আলিম ছিলেন। উনি যখন ওয়াজ করেছেন মানুষ তখন ওনার ওয়াজ শুনেছে। আজকে দেলোয়ার হোসেন সাইদির মতো মানুষকে তাকে ফাঁসি দিয়েছে সম্পূর্ণ অন্যায়ভাবে। এই জন্য এই ফাঁসি যেখানে ফাঁসি দিয়েছে শেখ হাসিনা, ওই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা ফাঁসি হতে হবে। বাংলাদেশের মানুষ এই জুলাই যুদ্ধে দেখতে হবে শেখ হাসিনা ফাঁসি বাংলাদেশের মাটিতে হয়েছে। শেখ হাসিনা যেভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে দীর্ঘ 16 বছর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে মামলা দিয়ে জেলে পাঠিয়েছে, আমাদের সিলেটের এমিলিয়াসের মতো মানুষকে গুম করেছে। ভাগ্যবালা আমাদের সালাউদ্দিন সাহেব বেঁচে গেছেন, নতুবা ওনাকে কিন্তু গুম করে শেষ করে ফেলত। ইফতেখার জোড়া, আনসার আলী সহ প্রায় 7 শতাধিক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মী এখনো কিন্তু ভারতের জাতীয়তাবাদী দলের এখনো কিন্তু বক্তব্য বরণ করছে। আজকে জুলাই যোদ্ধাদের সাথে আমরা এইটুকু বলবো, আগামীতে যে সরকার আসবে, বিগত 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে কোনো রাজনৈতিক দলের হোক, শেখ হাসিনার নির্যাতন নিপীড়নে যে সমস্ত নেতা কর্মীরা যে কোনো রাজনৈতিক দলের হোক তাকে সম্মান দিতে হবে। আগামীতে যে সরকার আসবে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি আবারও গভীরভাবে, বিশেষ করে জুলাই যোদ্ধা, এখানে আত্মীয় স্বজন যারা আছেন, ভাই আছেন, মা আছেন,
সন্তান আছেন তাদের পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহ পাক এই শহীদদেরকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যারা আমাদের এই হলে যারা জুলাই যোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক দলে আছেন আমাদের প্রিয় ভাইদেরকে আল্লাহ পাক যুদ্ধ সুস্থতা দান করেন। এবং একটি কথা না বললেই হয়, অনেকে বলেছেন যে কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেন নেই। আমি কিন্তু বলতে পারি আমাদের উইমেন্স মেডিকেল কলেজ, উসমানী মেডিকেল কলেজে 6 তারিখের পর থেকে 12 তারিখ পর্যন্ত যতজন ছিলেন আমি কিন্তু গিয়ে দেখেছি। হয়তো এখানে অনেকে উপস্থিত আছেন, আমি কিন্তু দেখেছি সোনারগঞ্জের দেখেছি, গোয়াইনঘাটের দেখেছি, হবিগঞ্জের দেখেছি, অনেক উসমানী মেডিকেল কলেজে কারা সিএনজি চালক, দিনমজুর এবং কৃষক, অর্থাৎ শুধু ছাত্রই যে আন্দোলন করেছে, এই যদি ছাত্রদের মধ্যে আন্দোলন থাকতো তাহলে সরকারের পতন হতো না। এই ছাত্র জনতার আন্দোলন 19 তারিখের পর থেকে শুরু হয়েছে, পরবর্তীতে দাবি হয়েছে, শেখ হাসিনা পতনের দণ্ডা বেঁধেছে এবং শেখ হাসিনা সত্যি কিন্তু ব্যারিকেডে পালিয়ে দিয়েছে। যদি শেখ হাসিনা ওই দেশ থেকে পালিয়ে না যেত তাহলে শেখ মুজিব সাহেবের যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় কিন্তু শেখ হাসিনা হতো। তাই আমরা চাই শেখ হাসিনার অবস্থা শেখ মুজিবের হোক না, কিন্তু ফাঁসির কাজটি দেখতে চাই শেখ হাসিনা। আপনারা সবাই ইউনাইটেড থাকেন। আমরা যেভাবে এই শেখ হাসিনার পতনের পূর্বে আমরা যেভাবে একত্রিত ছিলাম দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমরা একতাবদ্ধ থাকি। যদি আমরা একতাবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিস্টে আবার জন্ম হতে পারে। সেই জন্য সকলের প্রতি উদারতা থাকবে। আমরা যেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যেভাবে আমরা একত্রিত কাজ করেছি, আগামীতে আমরা এই দেশে যতক্ষণ না অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটের পরিবেশ না হবে এবং ভোট না দেওয়া পর্যন্ত আমরা যেন ডিভাইড না হয়। ডিভাইড হলে কিন্তু ওই মধ্যখান্তি কিন্তু শেখ হাসিনা দূষণ আসতে পারে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য দেবেন আমাদের জানাচ্ছি জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমির, সিলেট মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সিলেট জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলন অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, বিশেষ করে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানটা আসলেই আমাদের দুঃখ, বেদনা এবং আনন্দের সাথে সংমিশ্রিত একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান নিয়ে অনেক স্মৃতি, অনেক ঘটনা। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আমি নিজে 19 তারিখ গ্রেপ্তার হয়েছিলাম। 20 তারিখ রাত্রে 19 তারিখ সাংবাদিক আবু তুরাবকে গুলি করে হত্যা করা হলো। 20 তারিখ তার জানাজা আমাদেরকে অ্যারেস্ট করা হলো। 2 জন আইনজীবী সহ একটু বসেছিলাম যে সাংবাদিক আবু তুরাবের মামলা সেটা কিভাবে হবে, সেই বিষয়টা নিয়ে একটু পরামর্শ করব। সেই সংবাদ কিভাবে কোথায় গেছে জানি না, সেখান থেকে একটি বাসা থেকে আমাদের 4 জনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এর আগ পর্যন্ত জুলাই যুদ্ধে যারা ছিলেন তাদের সহযোগিতায়, তাদের বিভিন্ন ধরনের কর্মকৌশলে অংশগ্রহণ এবং তাদের সাহস যোগানোর জন্য যা ছিল ততটুকু করার চেষ্টা করেছি।
জেলে যাওয়ার পরে তো আর সেটা হয়ে উঠেনি, সেখানে খুব কষ্টের জীবন, ভিন্ন আঙ্গিক, ভিন্ন অবস্থা, এবং বাইরে আন্দোলন, ভিতরেও আমাদেরকে নিয়ে সতর্ক অবস্থান, বের হতে দেওয়া হয় না, আটকে রাখা হয়, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা, এগুলা মেনেই আমাদেরকে চলতে হয়েছে। সর্বশেষ যারা জুলাই যুদ্ধে অংশগ্রহণ করে যাদের জীবনকে তারা বিলিয়ে দিয়েছেন, এখানে শহীদ পরিবারের কর্মীদের সদস্যবৃন্দরা রয়েছেন, বাবা আছেন, ভাই আছেন, স্ত্রী আছেন, মা আছেন, বোন আছেন, তাদেরই ছেলেদের রক্তের বদৌলতেই বলতে হবে, এবং যারা আজকে আহত এবং পঙ্গুরা রয়েছেন তাদের কারণেই আমরা জেল থেকে সেদিন বের হয়েছি। সত্যি কথা এটা স্বীকার করতে হবে, নতুবা অকৃতজ্ঞ থেকে যাব। আমি রাত্রে এশার নামাজ পড়েছি 5 আগস্ট, এশার নামাজ পড়ে যা শেষ করেছি, জেল কর্তৃপক্ষ আমাদেরকে ডাকলেন, আপনারা বেরিয়ে আসুন। তখনও মনের মধ্যে শঙ্কা ছিল, বাইরে মনে হয় এখনো আন্দোলন চলতেছে, এখনো হয়তো সেখানে বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হচ্ছে, আমাদেরকে মনে হয় ওনারা সেলের মধ্যে নিয়ে যাবে, নতুবা এত গভীর রাতে দেখে কেন এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। এই শঙ্কা নিয়ে বেরিয়ে আসছি। আসার পরে জিজ্ঞাসা করলাম একজন কর্মকর্তাকে, ভাই আমাদেরকে এখন কেন বেরিয়ে নিয়ে আসলেন, এত রাত কি করবেন? বলে আপনাদেরকে ছেড়ে দিবে। বলেন কি, এটা কিভাবে সম্ভব? আমাদেরকে বলে ছেড়ে দিবে? এখন জজ কোথায়, উকিল কোথায়, কোর্ট কোথায়, আর রাত 9টা 9:30 বাজে, এটা কিভাবে সম্ভব? তখন উনি বললেন, আপনারা তো ভিতরে আছেন, বাইরের খবর জানেন না, দেশ এখন উল্টা পথে চলতেছে। সম্মানিত ভাইরা, এই উল্টা পথের যারা নেতৃত্ব দিয়েছিল তারাই আমাদের গর্ব, তারাই আমাদের হৃদয়ের গণিকটায় স্থান করে নিয়েছে। এবং সেদিন আমরা বলি নাই, আমরা চাই নাই, জেল কর্তৃপক্ষ তারাই তাদের কাগজপত্রগুলো কোর্টে পাঠিয়ে জজকে বাসা থেকে নিয়ে এসে রাতেই তাকে সিগনেচার করে রাত 10টার ভিতরে আমাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। এইটা জুলাই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, এই সম্পূর্ণ কৃতিত্ব তাদের। সম্মানিত ভাইরা, আজকে এই মঞ্চে 2 জন শহীদের ভাই বক্তব্য দিয়েছেন মামলা সংক্রান্ত বিষয় নিয়ে, কি জটিলতায় রয়েছেন, সেই জটিলতার আমরা নিরসন চাই। আমরা এই যারা শহীদ হয়েছে, আমরা যে আন্দোলনের জন্য যারা জীবন দিল, আহত হলো, মন্দ হলো, যারা বন্ধুত্ব বরণ করলো, যারা জেলের অন্ধ প্রকোষ্ঠের নির্যাতনের শিকার হলো, তার দাবি একটাই ছিল সংস্কার। সেই কুটা সংস্কার থেকে শুরু হয়েছে, এটা দেশ সংস্কারে পরিণত হয়েছে। অতএব এই সংস্কার হতেই হবে, এই সংস্কার যে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না, এটা আমরা মেনে নেব না। সংস্কার, বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, এই 3টা না হওয়া পর্যন্ত যেন তেন কোন নির্বাচন এই দেশবাসী মেনে নিবে না। আমরা চাই সুষ্ঠু বিচার, আমরা চাই প্রত্যেকটি দিক এবং বিভাগের রাষ্ট্রের সংস্কার এবং সেই সংস্কারের আইনি ভিত্তি। ঠিক একইভাবে জুলাইয়ের মর্যাদা, জুলাইয়ের চেতনা ধারণ, জুলাইয়ের সনদ, জুলাইয়ের ঘোষণাপত্রের আইনি ভিত্তি যদি তা না হয়, সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এটাকে রাষ্ট্রের ভিত্তি বাড়াতে হবে। নতুবা এই দেশের জনগণ যেভাবে জুলাইয়ের সংগ্রাম করেছে, প্রয়োজনে আরেকবার সংগ্রাম করবে, কিন্তু তারপরেও এই দেশ থেকে ফ্যাসিজমকে চিরতরে বিদায় করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কষ্ট হয় যখন ভাইরা দুঃখের কথাগুলো বলেন। সীমিত জায়গা থেকে, সীমিত অবস্থান থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের পাশে যাওয়ার। আমাদের সীমিত পরিসর, সেখানে ব্যাপক দেওয়ার সুযোগ নেই, তারপরেও সিলেটের প্রত্যেকটি শহীদ পরিবারে আমরা পৌঁছেছি। প্রত্যেকটি শহীদ পরিবার সেখানে সাক্ষী রয়েছেন। আমাদের সামর্থ্যের জায়গা থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। সেই পরিমাণটি পরে তাদেরকে আমি খাটো করতে চাই না। এই সামান্য পরিমাণ তাদের হারানো সম্পত্তির দমকে খুঁজে পাবে না, এখানে তাদের সমস্যার সমাধান হবে না, কিন্তু তাদের দুঃখের, তাদের সেই কষ্টের সামান্য যে আমরা অংশীদারিত্ব নিতে পেরেছি, এই জন্য নিজেদেরকে সেখানে সম্মানিত বোধ করেছি। তারা যে সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ হয়েছি। সম্মানিত ভাইরা, আমরা এই দায়বদ্ধতা থেকে মুক্ত নয়। যারা এখনো আহত রয়েছেন, তাদের সুষ্ঠু চিকিৎসা, তাদের পুনর্বাসন
এবং শহীদ পরিবারের পুনর্বাসন, শহীদ পরিবারের যারা রয়েছে সন্তান সন্ততি, তাদের বাবা মা ভাই বোন, তাদের প্রতি নজর রাষ্ট্রের অবশ্যই রাখতে হবে, রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। এটাই আমরা দাবি জানাবো, সেটাই আমরা করে যাব। আগামী রাষ্ট্রের কারা কিভাবে ক্ষমতায় আসবে আমরা জানি না, কেবল তবে কিন্তু তরুণরা এখন রাস্তায় চিনে ফেলেছে যে ফ্যাসিবাদ তৈরি হলে কিভাবে তাদেরকে পতন ঘটাতে হবে। এই জন্য সেই বিষয়টাকে মাথায় রেখেই রাষ্ট্র চালাতে হবে, রাষ্ট্রযন্ত্র সেইভাবেই এগিয়ে নিতে হবে। ঠিক একইভাবে প্রশাসনের কর্তা ব্যক্তিবর্গ এখানে রয়েছেন। আমি এখনো দৃঢ়তার সাথে বলতে পারি, অনেক সেই হত্যা মামলার চার্জশিট এখনো পর্যন্ত হয় নাই, এখনো পর্যন্ত আহত ভাইদের মামলার চার্জশিট হয় নাই। আমাদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দরা রয়েছেন। আমরা দ্রুততার সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম শুরু দেখতে চাই। 1 বছর চলে গিয়েছে, চার্জশিট দিতে আর কতদিন সময় লাগে? সেখানে আবার অনেক ব্যবসা করেছেন মিথ্যা মামলা দিয়ে। একজন শহীদ মুস্তাকের ভাই বলেছে সে করেছে 32 জনের নামে মামলা, এখানে আবার কে বা কারা 105 জনকে সেই অভিযুক্ত করে আরেকটি মামলা দায়ের করেছেন। এটা হলো ব্যবসার মামলা। এবং এই মামলা করে এই মামলাকে হালকা করা হয়েছে, এই মামলাকে বিতর্কিত করা হয়েছে। এবং যারা এই মামলা করেছেন তারা বিভিন্ন হামলা ব্যক্তিদেরকে মামলায় আসামি করে টাকা রুজির জন্য এই সমস্ত বিষয়গুলো করেছেন। এদেরকেও চিহ্নিত করতে হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য অবশ্যই রাষ্ট্রকে সেই দায়িত্ব নিতে হবে। সংগ্রামী ভাইরা, আসুন আজকের এই যে সেই সম্মিলন অনুষ্ঠান, এখানে শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছি। আসুন আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই, এখনো চক্রান্ত বন্ধ হয় নাই। আপনারা দেখেছেন পত্রিকায় এসেছে একজন মেজরের নেতৃত্বে বসুন্ধরায় হাজার হাজার সেই ফ্যাসিবাদের দূষণদেরকে, সন্ত্রাসীদেরকে এখনো ট্রেনিং দেওয়া হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। দেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে জড়ো করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন, গোয়েন্দা সংস্থা রয়েছে। আমরা আহ্বান জানাবো এইরকম যেন আমাদের সিলেটে কোনো সেই বিষয় যাতে দেখতে না হয়, এইভাবে সতর্ক থাকতে হবে। এবং যারা এখনো পর্যন্ত অ্যারেস্ট হয় নাই, গ্রেফতার হয় নাই, তাদেরকে গ্রেফতারে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবি জানিয়ে আবারও শহীদ পরিবার, আহত ভাইদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে আজকের এই আয়োজনের জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে, একটি স্বপ্নের বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে, ইনসাফের বাংলাদেশে পরিণত হোক, সেই প্রত্যাশা রেখে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মোহাম্মদ ফখরুল ইসলামকে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মাওলানা হাবিবুর রহমান, আমি সিলেট জেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি, সম্মানিত জেলা প্রশাসক, এখানে উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার সাহেব, মেট্রোপলিটনের কমিশনার সাহেব, ডিআইজি সাহেব, সব ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আরো কর্মকর্তাবৃন্দ আছেন এবং জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের অভিভাবকবৃন্দ, জুলাই যোদ্ধা এবং জুলাই অংশগ্রহণকারী ভাইয়েরা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বিশেষ করে 5ই আগস্ট আমার কাছে বিরাট চিত্র রয়েছে। এই 5ই আগস্টে আমরা দেখলাম দুপুর 2টা পর্যন্ত আমাদের পুলিশের ভাইয়েরা নির্বিচারে গুলি করছে। এই যে সুবানীঘাট এলাকায়
সেখানে বিশাল যুদ্ধ হয়েছে, অনেক আহত হয়ে আসছে। পরবর্তী পর্যায়ে যখন দেখা গেল যে এই ফ্যাসিস্ট সরকার দেশ থেকে পলায়ন করেছে, তখন এমন ভাবে সারা সিলেট বা দেশবাসী নারী পুরুষও বের হয়ে আসলো। এই চিত্রটা আমি নিজেই দেখেছি। সেখানে দেখলাম শেষ পর্যন্ত জনতা এসে আমাদের সামনে ফাঁড়ি ছিল, এই ফাঁড়িটা ঘেরাও করেছে। ঘেরাও করে এমন অবস্থা হয়েছে যে সেখানে 22 জন অফিসার সহ আটকা পড়েছেন। ওনারা টেলিফোনে কান্নাকাটি করতেছেন আমার সাথে। চতুর্দিক থেকে আগুন লাগানো হলো। সেই সময়ও এদেরকে সহযোগিতা করার জন্য আমি রিস্ক নিয়ে 22টা স্টিমগুছার সহ আমার সিকিউরিটি এবং আমার স্টাফকে নিয়ে, সাধারণ লোক আমাকে চিনে সেখানে ঢুকেছে আগুন অনেকটা নিবারণ করেছি এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। সেই সময় অনেকে ধরে ফেলতে চাইছে, ওনাদেরকে আমাদের এখানে নিয়ে আসছে। এরপরে এই মুখটা নিয়ে আমি নিজে মিছিল করে বন্দর পর্যন্ত গেছি, যাতে এখান থেকে সরতে পারে। তো এই গোটা সর্বপ্রথম বলে ফেললাম এই কারণে যে একদিকে না, শুধু এই দিকেও যারা বিপদে পড়েছিল তাদেরকে উদ্ধারের আপ্রাণ চেষ্টা করেছে। এটা শুধু নয়, এই কুদ্দুতা মসজিদের পাশে ফাঁড়ি আছে, আমাদের বন্ধুগণ, আমাদের ভাইয়েরা দায়িত্বশীল সেখানে আটকা পড়েছিলেন। এই পুলিশ সুভাষ সাহেবের কার্যালয় ছিল, সেখানে আটকা পড়েছিলেন অনেক পুলিশ, নারী সব। তাদেরকে তাদের এই টিনের করে চাল খুলে কুদ্দুতুল্লাহ মসজিদের দেয়াল ভেঙে প্রায় 40 জনের মধ্যে সেখানে ওরা উদ্ধার করেছে। আমি এই কথাটা আগে আনলাম এই কারণে, এখানে প্রশাসনের বাইরে আছেন যে সিলেটের জনগণ বা বাংলাদেশের জনগণ আপনাদের শুধু শত্রু নয়, আপনাদের পক্ষেরও। আজকে ছবি আসছে পুলিশ কোথায় কে মারা গেছে এটার দেশে, এটা ইচ্ছা করে হয় নাই। যে 2টা পর্যন্ত আসলে হাসিনা চলে গেছে, এরপরে পর্যন্ত সেখানে যুদ্ধ চলছে। এই কারণে এই জনগণ এই কাজটা করেছে। পরবর্তী পর্যায়ে আমি কিছু জিনিস বলতে চাই। যা 19 তারিখ 18 তারিখ সম্ভবত মুগ্ধ একটা হয়েছে 18 তারিখে। এরপর থেকে যে আরম্ভ হলো মারামারি, যেটা বিশেষ করে ইউনিভার্সিটি এলাকায়, বিভিন্ন এলাকায়, তখন অন্যান্য হসপিটাল যে কোনো কারণে হোক, সেই সময় তাদের পুনর্যৌবন ছিল, তখন আহতরা আসা শুরু করলো এই হবিগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে, সুনামগঞ্জ থেকে, সব জায়গা থেকে। কারণ দেখা গেল যে কোথাও আসলে আশ্রয় দিচ্ছে না, সেই সময় তাদের যৌবন কাল কারণ ক্ষতি হতে পারে। আমরা ইউনিভার্সিটিটা করে দিয়েছি। সেই দিন থেকে আমরা ফ্রি চিকিৎসা দিয়েছি। আল্লাহ এই তৌফিক দিয়েছে, যারাই আসছে সবাই চিকিৎসা করেছে। জানি সেই আন্দোলন ব্যর্থ হলে ইউনিভার্সিটির অস্তিত্ব থাকবে না, কিন্তু এরপরেও আল্লাহর উপরে ভরসা করে 4 তারিখে তো বাদে আসছেন, আর 5 তারিখে তো সবাই আসছেন। আসার পরে আমার ইমার্জেন্সি, আমার অপারেশন ফার্স্ট থিয়েটার, এরপরে আমাদের কোটপাড়ের ছবিটা খুলে দিয়েছি। এবং যে চিত্রগুলো আমি দেখছি এগুলো বর্ণনা করার মতো নয়। চিল্লাচিল্লি, আহত, চোখ নাই, পাও নাই, হাত নাই, এই ধরনের লোকগুলো সেখানে। এবং রাত পর্যন্ত আমাদের ডাক্তাররা সবাই সহযোগিতা করেছে, আমরা ছিলাম, এই সেবা দেওয়ার চেষ্টা করেছি। তাই আজকে জুলাই যুদ্ধে যারা আছে এরা বলতে পারবে তাদের যুদ্ধে আমি ছিলাম কিনা। 24 ঘন্টাই প্রেজেন্ট ছিলাম। আমার বন্ধুরা শুধু সেখানে শেষ নয়, এর পরবর্তী পর্যায়ে আহত হয়ে যারা পা ভেঙেছে, এই হবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, সিলেটে বিভিন্ন আমার ঢাকা দক্ষিণ এরিয়া আছে, গোলাপগঞ্জের 60 জন শহীদ হয়েছে। সবাই এখানে এসেছে, যখন মারা গেছে তখন আবার সার্টিফিকেট লাগে তাদেরকে আমরা পাঠিয়েছি। কিন্তু কিছু এখানে আছে, আমার এখানেও প্রায় 5 জন আমার এখানেই মারা গেছে। এইটা শুরু হলো যখন পাওয়া ভাঙ্গা, তখন এদের চিকিৎসাটা লম্বা হয়ে গেল। 1 বার যায়, 2 বার যায়, 3 বার যায়, তখন আর কতদিন এই হসপিটাল বহন করবে? আমরা দিচ্ছি, ফিরে দিচ্ছি। 5 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা পর্যন্ত বিল হয়েছে, আমরা ফিরে দিয়েছি। পরবর্তী পর্যায়ে 2 মাস পরে একটা ছেলে, ওর নামটা স্মরণ নাই, এসে বললো তার এইভাবে বিরাট একটা বিল আসছে,
যে স্যার আমার একটা মোবাইল ছিল, এইটা বিক্রি করে টাকা নিয়ে এসেছি, 70,000 না কত নিয়ে আসছে। এটা আমার চোখের পানি এসে গেল। আমি বললাম, রে বাবা চলে যাও, তুমি চলে যাও, তার উপর নেই। এইভাবে আসলে এই জাতির উপরে নির্যাতন করা হয়েছে, তার পূর্ণ একটা চিত্র ইবনে সিনা দেখেছে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা সার্টিফিকেট দেই, কারণ এই সময় কিভাবে তার রেকর্ড করা কত কঠিন এটা আপনারা বুঝতেছেন। কিন্তু ছেলে আসছে, তার এই স্পেন্টার ভিতরে আছে, এইটা আছে, সেখানে আছে, প্রমাণ দিচ্ছে। আমরা সার্টিফিকেট দেই, কিন্তু সেটা এখানে সিভিল সার্জনের অফিস থেকে এই হয়তো কিরানি পোস্ট হবে বা অফিসার পোস্ট হবে, তাদেরকে তাড়িয়ে দেয়। বারবার আসে, তাদেরকে তাড়িয়ে দেয়। এটি কোন দেশ? আহত হলো, তার চিকিৎসার জন্য সার্টিফিকেট দেওয়া হলো, এরপরে কারা এটা গ্রহণ করছে না। আমি একদিন ডিসি সাহেবের সাথে আলাপ করেছি, এইভাবে দিয়েছি। আমার কাছে লাগে এই সিভিল সার্জন অফিসে ওই প্রেতাত্মা, ওদের প্রেতাত্মা রয়েছে, ওদেরকে চিহ্নিত করতে হবে, ওদেরকে বাহির করতে হবে। আমার ছেলেকে আমার কাছে কাটাকাটি করেছে এবং এটা তাদেরকে বাইর করা দরকার। আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলবো, এই শহীদ এবং এই যোদ্ধাদের কথা এইভাবে মনে পড়ে। আমার বয়স বিগত 71 যুদ্ধের সময় 11 বছর ছিল। আমাকে বন্দী করে রাখা হলো, যদিও জেলে নেওয়া হয় না, কিন্তু সামাজিক ভাবে আমি বন্দী ছিলাম। ঠিক এইভাবে যখন আমাদের 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াও বন্দী ছিলেন। কিন্তু বলেন, আজকে তিনি সহ যারা আমরা এই জেলখানা থেকে, এই বন্দিশালা থেকে বের হয়ে এসেছি, কাদের অবদানে? ওই জুলাই যোদ্ধাদের অবদানে আমরা বের হয়ে এসেছি। আমি নিজেকে এই ফখরুল সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, 12 তারিখে জেলখানা থেকে নিয়ে এসেছি। এই পরিবেশটা কে করে দিল? এই জুলাই যোদ্ধারাই করে দিয়েছে। আজকে যারা আপনারা প্রশাসনে আছেন, আমি বিশ্বাস করি অনেক ওদের পক্ষে ছিলেন না, বেশিরভাগই ছিলেন না, কিন্তু কিছু লোককে তারা এমন ভাবে তৈরি করেছিল যাদের কারণে হয়তো আপনাদের থাকতে হয়েছে, এটা আমরা বুঝি। কিন্তু ওই চিহ্নিত লোকগুলি এখনো কেন আপনাদের পাশে আছেন? আমি এটা উপদেষ্টা সাহেবকে প্রশ্ন করতে চাই, উপদেষ্টা মন্ডলীকে প্রশ্ন করতে চাই। সেই দূষণরা এখনো সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন বসে রয়েছে? ওদেরকে চিহ্নিত করে বাহির করে দিতে হবে, নতুবা আপনার থাকাকালীন অবস্থায় আরো একটা জুলাই যুদ্ধ হবে ইনশাআল্লাহ। তাই ওদেরকে চিহ্নিত করার কোনো বিষয় নাই। ওটা করতে না পারলে যারা ভালো আপনার অফিসার আছে, আমার এখানে অফিসাররা আছে, আমি ধন্যবাদ দিচ্ছি। ওনারা দিন রাত কাজ করতেছেন, আমি দেখতেছি। কিন্তু তিনি বলে দিলেন, সে করলো না। আপনি বক্তব্য বলেছেন যে আমরা কি করব, আপনি বলে দিলেন, সে করলো না। তাহলে আপনি এখানে বসছেন কেন? কি করবেন? অন্তত ওদেরকে বাহির করতে পারেন না? ওদেরকে চিহ্নিত করে ওদেরকে বাহির করেন, এটাই হলো মূল কাজ। এজন্য আরো একটা কথা আমি বলবো যে দেশটা আমাদের, এ দেশটাকে বাঁচাতে হবে। আমাদের সবাই যেভাবে জুলাই আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনো যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই ফ্যাসিস্টটা আবার চলে আসবে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যারা আমরা রাজনীতি করি, আমাদেরকে একটু বুঝতে হবে, এই জুলাই যুদ্ধে যারা আহত হয়েছে, যারা যুদ্ধ করেছে, এদের বয়স আমাদের চেয়ে অনেক কম, এদের অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক কম। একটু উল্টো পাল্টা করে ফেললেই আমরা শূন্যপন্ন হয়ে যায়, পাগল। এটা কোন অবস্থায় ঠিক নয়। আপনার সন্তানের প্রতি তাকান, আপনার সন্তান কি করে? যে সন্তানের আমাদের জন্য মুখ দিয়ে দিল, চোখ দিয়ে দিল, হাত দিয়ে দিল, পা দিয়ে দিল, শহীদ হয়ে গেল, সে যদি একটু উল্টা পাল্টা করে তাহলে সব চলে গেছে। এটা হলো হতে পারে না। ওদেরকে বুকে টেনে আসছে, এদেরকে লালন পালন করতে হবে। আমরা তোমাদের সাথে ছিলাম, আজকে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।
এবং তোমাদেরকে সাথে নিয়ে এ দেশ থেকে সন্ত্রাস আমরা দূর করতে চাই। তোমাদেরকে সাথে নিয়ে এ দেশ থেকে চাঁদাবাজি দূর করতে চাই। তোমাদেরকে সাথে নিয়ে এ দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই। সুতরাং আমরা লড়াই করেছি, লড়াই করতে জেনেছি, ভবিষ্যতে আমরা লড়াই করব। তবে একটা কথা কুরআন আল্লাহ বলছেন, লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না নিজে যদি ভাগ্যের পরিবর্তনের চেষ্টা না করে। আমরা দেখেছি এই যুদ্ধে এই ছাত্রছাত্রীরা দেখেছিল, পরে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে এবং আল্লাহ এমন পরিবর্তন করলেন, যিনি বললেন কোনোদিন এই দেশ ছেড়ে যাব না, তার 14 গোষ্ঠী নিয়ে দেশ ছেড়ে চলে গেলেন। কথাটা ঠিক না বলে? সুতরাং আগামী তো আমাদেরকে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যারা আসলে এই দেশ প্রেমিক এবং দেশ করতে পারবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের সাথে থেকেই জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে গড়তে হবে। তবে গড়ার আগে আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, এরপরে নির্বাচন চাই। কথাটা ঠিক কিনা বলেন? এর জন্য আমি সবাইকে আমাকে কথা বলার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর জামাতে ইসলাম একটা দল সকল যোদ্ধার পাশে, আহত যোদ্ধার পাশে, নিহতদের পাশে, আমাদের মুহতারাম আমিরে জামাত এবং তার নির্দেশে আমরা যাওয়ার চেষ্টা করেছি। যদি এখনো কেহ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অতীতে আপনাদের সাথে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা হাবিবুর রহমান মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়কে। তুলি দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফ্যাসিস্ট পতন এবং ফ্যাসিস্ট সরকারের বিদায়ের বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত সিলেটের বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, এসডিআইজি এবং জেলা প্রশাসক, আজকের এই সভা যাদেরকে কেন্দ্র করে আলোচনা সভা, জুলাই আগস্টের পৈশাচিক ঘটনায় নির্মমভাবে যারা শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারের স্বজনরা, জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন তারা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধী সমাজ, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে একটি বছর হয়ে গেল। আমরা সত্যিকার অর্থে আমরা যারা রাজনৈতিক দলের কর্মী, আমরা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ রাজনৈতিক ভাবে সংগ্রাম করেছি। আমরা যদি অতীত পর্যালোচনা করে দেখি, 2008 সালে ষড়যন্ত্রের নির্বাচন, 2014 সালে বিনা ভোটে 154 জন সংসদ সদস্যের নির্বাচন, 2018 সালে সকালের ভোট রাতে দেওয়ার নির্বাচন,
2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচন। এই সকল নির্বাচন দিয়ে বাংলাদেশের বুকে 15.5 বছর যে ফ্যাসিস্টরা রোল করেছে তাদের পতন হয়েছিল আজ থেকে 1 বছর পূর্বে। এই সময়েটুকু আমাদের রাজনৈতিক কর্মীদের জার্নি খুব মসৃণ ছিল না। এই জার্নিতে আমরা অনেক সাথী ভাইকে হারিয়েছি। আমাদের সিলেটের সংসদ সদস্য, জেলা বিএনপির প্রাক্তন সভাপতি ইলিয়াস আলী সহ আমরা 1200 নেতা কর্মীকে আমরা গুম হতে দেখেছি। লক্ষাধিক নেতা কর্মী রাজনৈতিক দলের পঙ্গু হতে দেখেছি এবং বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে 2 সহস্রাধিক তরুণ এবং জনতার লাশ আমরা দেখেছি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার থেমে থাকেনি। আমরা 7 জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে আমরা শপথ নিয়েছিলাম, আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমি সিলেট বিভাগ এবং জেলার দায়িত্বে ছিলাম, বলেছিলেন যে এই বছরের মধ্যেই আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাব। ছাত্র সমাজ এগিয়ে এসেছে সেই সময় এবং আমরা যারা গণসংগঠনের রাজনীতি করতাম বিভিন্ন রাজনৈতিক দলে, আমরা এই আন্দোলনের প্রথম দিকে ছাত্র সমাজকে আমরা ফ্যাসিলিটেট করেছি। পরবর্তীতে আমরাও সক্রিয় এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই সময়ে যারা সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসনে যারাই ছিলেন তারা ওই ফ্যাসিস্টের আজ্ঞাবহ ছিলেন এবং তাদের ধারণা ছিল, এটা আমার কথা না, একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আমাকে বলেছিলেন বর্তমান সরকারের, যে তাদের ধারণা ছিল যুগ যুগ থেকে ওই ফ্যাসিস্টের রাজত্ব এবং শাসন এই দেশে চলবে এবং তার অনুসারীরা প্রশাসন চালাবে, নির্বাহী বিভাগের যতটা প্রতিষ্ঠান থাকুক সবগুলো তাদের লোকজন করবে। তার চেয়ে একটু বিচ্যুত হলেই ওনার চাকরি যাবে, অথবা ওএসডি হবে, অথবা প্রমোশন পাবে না। এই সারিতে যারা বসা আছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা, সকলেই আমরা হয়তো রাজপথে নির্যাতিত হয়েছি। তারাও মেধাবী ছাত্র, বুক ভরা আশা নিয়ে তারাও বাংলাদেশ সিভিল সার্ভিসে বিভিন্ন ক্যাডারে যোগদান করেছিলেন, তারাও নির্যাতিত হয়েছেন। তাদেরও যে আশা ভরসা নিয়ে এই দেশের মানুষের কল্যাণে তারা যে কাজ করবেন সেই কাজ থেকে বঞ্চিত ছিলেন। পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আত্মীয় স্বজন উপহাসের পাত্র হয়েছে, তারাও এই প্রমোশনগুলো পাননি উপযুক্ত সময়। সুতরাং বাংলাদেশের এই ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার আমলে আমরা কেউ শান্তিতে ছিলাম না। আমরা যে যে পেশায় ছিলাম সকলেই বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি। আমি শুধু জুলাই আগস্টের প্রসঙ্গে আসি, আমি ওই দিকে আর বাড়াতে চাইনি। জুলাই আগস্টের আন্দোলন যখন ছাত্র সমাজ শুরু করে, আমি বলেছি আমরা তাদের পাশাপাশি ছিলাম, এক সময় আমরা নেতৃত্ব দিয়েছি। সিলেটে একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় সদর, গুরুত্বপূর্ণ জেলা, এই জায়গায় আমরা আমাদের
যখনই এই আন্দোলন বা কর্মসূচি করতে গিয়ে আমরা আমাদের নেতাকর্মী নিয়ে সমবেত হয়েছি, সেই সময় ওই ফ্যাসিস্টের দোসররা, পোশাকধারী দোসররা নির্মমভাবে আমাদের উপরে গুলি চালাত। আমরা 17 জুলাই বাংলাদেশে 3 জন নেতা শহীদ হয়েছিলেন। আমাদের দলীয় কর্মসূচি ছিল যে গায়েবানা জানাজা পড়া। আমরা চেষ্টা করেছিলাম রেজিস্ট্রারি মাঠে একটি গায়েবানা জানাজা করব। আমরা আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন, আমাদেরকে ওই গায়েবানা জানাজাটুকু করতে দেয় নাই। আমাদের এই সিনিয়র নেতৃবৃন্দ সহ তাদের হুমকি দমকি কারণে রেজিস্ট্রারি মাঠ ছেড়ে যখন কোর্ট প্রাঙ্গণে গিয়েছি, সেখানে যেও আমাদের উপরে হামলা করেছে। 19 তারিখ আমাদের আরেকটি কর্মসূচি ছিল 19 জুলাই। সেই দিন নির্মমভাবে গুলি করে আমাদের এক ভাইকে শহীদ হতে দেখেছি। সে সংবাদপত্রের একজন কর্মী। তুরাব, সে নয়া দিগন্ত পত্রিকার সিলেট প্রতিনিধি ছিল, লোকাল জালালাবাদ পত্রিকায় কাজ করত, তাকে প্রাণ দিতে হয়েছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যখন আগস্ট মাস আসে এবং আগস্টের 3 তারিখ রাতে আমার দল থেকে আমার কাছে নির্দেশনা আসে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ফোনে নির্দেশ দেন যে 4 তারিখ আমাদের সকলেরই অবস্থান সিলেটের শহরের প্রাণকেন্দ্রে আমরা যাতে অবস্থান নেই এবং এই আন্দোলনের সমাপ্তির দিকে যাচ্ছে। উনি এইভাবেই বলছিলেন আমাকে যে ফাইনাল কল এসে গেছে, সমাপ্তির দিকে আন্দোলনটা যাবে। আমি দেখতে চাই আপনার নেতৃত্বের সম্মুখ সারিতে আপনি থেকে নেতৃত্ব দিচ্ছেন। সেই দিন আমার নেতা কর্মীদেরকে সাথে নিয়ে আসাম মার্কেটের সামনে যখন অবস্থান করি, কুদরতুল্লাহ মার্কেটের সামনে থেকে, মসজিদের সামনে থেকে ওই পোশাকধারী পেটুয়া বাহিনীরা নির্মমভাবে আমাদের উপরে টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। আমি সহ আমাদের অনেকেই সেই দিন আহত হয়েছিলেন। যখন বেলা 3টা বাজে 4 আগস্ট, তখন গোলাপগঞ্জ থেকে আমাদের দলীয় নেতৃবৃন্দের ফোন পেতে থাকি যে 1 জন মারা গেছে, এরপরে 2 জন মারা গেছে। এমনি ভাবে গোলাপগঞ্জ থেকে 7 জনের মৃত্যু সংবাদ আমার কাছে আসে। অনেকটা কিং কর্তব্যবিমূঢ় হয়ে আমি এই বিষয়টুকু কি করব, এটা পোস্টমর্টেম করাবো কিনা, কিভাবে দাফনের ব্যবস্থা হবে, তার মধ্যে তো তাদের নির্যাতন আমাদের উপর চলছে। পরবর্তীতে সংবাদ আসলো বিয়ানীবাজারে 3 জন মারা গেছে। যাই হোক, গোলাপগঞ্জের 7 জনকে পারিবারিকভাবে তারা পোস্টমর্টেম ছাড়াই দাফন করেছিল। সেই দিন বিয়ানীবাজারের 3 জনকেও দাফন করেছে পোস্টমর্টেম ছাড়া। এইভাবে 4 তারিখ বিভীষিকাময় রাত আমরা অতিক্রম করলাম। চতুর্দিকে সংবাদ নিতে থাকলাম, বাংলাদেশের প্রতিটি জেলায় হত্যাযজ্ঞ হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার অনেক নেতাকর্মী, অনেক মানুষ, অনেক ছাত্র, অনেক বিশ্ববিদ্যালয় পড়ুয়া, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা নিহত হয়েছে। পুরো বাংলাদেশের চিত্র আগের দিন রাত্রে আমরা জানতে পারলাম। তো সেই দিন মনে করেছিলাম হয়তো এই রাত হবে ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার শেষ রাত।
এবং বাস্তবে তাই হয়েছিল। যাই হোক, যারা প্রাণ দিয়ে, যারা শরীরে বুলেট বিদ্ধ হয়ে এই আন্দোলন সফল করেছেন, তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। কিন্তু যেহেতু আমরা এই সমাজে বাস করি, এই সমাজের মানুষ হিসাবে রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করি যাতে সুন্দরভাবে মানুষের কল্যাণে একটি প্রশাসন কাজ করে, তার জন্য আমরা 6 তারিখে ওই ফ্যাসিস্টের বিদায়ের পরে আমরা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি এবং প্রশাসনে যারাই ছিল, এর দিন যাদের নির্দেশে আমাদের উপরে গুলি করা হয়েছিল, তাদের সবার সাথেই যোগাযোগ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা 6 তারিখ রাতে তদানীন্তন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সহ কর্মকর্তাদের সাথে বসি এবং যাতে এই আন্দোলনের সমাপ্তির পরে সিলেটে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় আমরা আমাদের লোকজন দিয়ে আমরা চেষ্টা করেছি সিলেটকে নিরাপদ রাখতে। যদিও কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে, পুলিশ সুপারের অফিস, জেলা পরিষদ অফিস, এগুলো আমার মনে আছে এই জেলা জজের বাংলোতে কিছু উচ্ছৃঙ্খল লোক আগুন দিয়েছে। জেলা জজকে আমি, যদিও আমরা আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ওই জজ সাহেবকে দেখেছি, ছাত্র অবস্থায়ও ওনাকে চিনতাম, কিন্তু আমাদের প্রতি কোনো জুডিশিয়ারি মেন্টালিটি কোনোদিন কোনো ব্যবহার আশা করিনি বা পাইনি। তারপরেও সেই দিন আমাদের লোকজন যে জজ সাহেবের বাংলোটি রক্ষা করেছিল। তো এমনিভাবে পরের দিন থেকেই আমরা শুরু করলাম, বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্যরা সবাই দিক বিদিক চলে গেছে, থানাগুলোর কার্যক্রম সব রাজনৈতিক দলের নেতারাই এখানে অংশগ্রহণ করেছেন। আমরা এবং আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে সবাই করেছি। তো এখন বর্ষপূর্তিতে এই দীর্ঘ জার্নির বিষয়ে অনেক কথাই বলার আছে, আর এই 2 মাসের ঘটনা তো আছে, আমি আর কথা বাড়াবো না। আজকে যারা প্রশাসনে আছেন তাদের কাছে আমরা আশা করি এবং আমরা চাই যে প্রো পিপুল অ্যাডমিনিস্ট্রেশন। এখন একজন অ্যাডমিনিস্ট্রেশনে পুলিশ বলেন, সিভিল প্রশাসন বলেন বা অন্য যে সিভিল সার্ভিসের অন্যান্য ক্যাডারের যারা কর্মকর্তারা আছেন, দীর্ঘ সংগ্রামের পরে যখন একটি ফ্যাসিস্টের পতন হয়েছে, আগামীতে হয়তো একটি রাজনৈতিক সরকার আসবে। এর আগ পর্যন্ত আপনারা যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব পালন করছেন, মানুষের যে আশা ভরসা নিয়ে এই দেশে একটি ফ্যাসিস্টের পতন করেছে, মানুষ যেন আপনাদের কাছে সেই সহযোগিতা পায়। আমি বিশ্বাস করি এইখানে বসা যে সকল কর্মকর্তারা আছেন সকলেই প্রো পিপুল এবং মানুষের জন্য কাজ করে। আশা রাখি তারা তাদের পুরো চাকরিকালীন সময়ে হয়তোবা সিলেটে দীর্ঘদিন থাকবেন না, সরকারি কর্মকর্তা হিসাবে দেশের যে কোনো প্রান্তে অথবা কেন্দ্রীয়ভাবে তারা দায়িত্ব পালনের সুযোগ পাবেন।
আমরা যারা সিলেটবাসী আছি আমাদের কথা যেন ওনারা সবসময় মনে রাখেন। উপস্থিত সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় শহীদ পরিবার এবং আহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে অনুরোধ করছি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত পুলিশ সুপার সিলেট মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সম্মানিত পুলিশ সুপার সিলেট মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান 2024 বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জুলাই শহীদদের সম্মানিত পরিবারের সদস্যবৃন্দ, এখানে উপস্থিত আছেন জুলাই আন্দোলনে আহত সম্মানিত সদস্যবৃন্দ, জেলা এবং বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি আগে আমার জাস্ট প্রিভিয়াস বক্তা জেলা বিএনপি সভাপতি মহোদয়কে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো হয়তো আমি বলতাম, কিন্তু আমার কথাটা উনি অলরেডি বলে ফেলেছেন যে আপনারা একভাবে নির্যাতিত হয়েছেন, আপনারা একভাবে অনেক বড়, আমাদের থেকে অনেক বেশি কষ্ট, অনেক বেশি নির্যাতনের শিকার আপনারা হয়েছেন। কিন্তু আজকে আপনারা আমাদেরকে যাদেরকে শোনাচ্ছেন, যা আপনাদের গল্পগুলা, আপনাদের কষ্টগুলা, যারা এখানে বসে আছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আমরাও দীর্ঘদিন এরকম কষ্ট, এরকম বঞ্চনার শিকার হয়েছে, হয়তো আপনাদের মতো না, ফিজিক্যালি না। যাই হোক, শুধু এতটুকু আমি বলতে চাচ্ছি যে খুব আত্মবিস্মৃত একটা জাতি আমরা। মাত্র 1 বছর হলো, আজকে থেকে মাত্র 1টা বছর হলো, এখনই আমরা বলতে বসেছি এবং বলতে শুরু করেছি আগেই ভালো ছিলাম, এই ধরনের ন্যারেটিভ আমরা তৈরি করার চেষ্টা করছি। অথচ এই 4 তারিখের আগের দিন পর্যন্ত আমরা ভুলে গেছি কিভাবে অর্থনীতিটাকে, কিভাবে একটা দেশের প্রশাসনকে, কিভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে, সংস্কৃতিকে পুরোপুরি ধ্বংস করে একটা অকার্যকর একটা রাষ্ট্রকে পরিণত করা হয়েছিল। আমরা সবকিছু ভুলে যাচ্ছি, খুব আত্মবিস্মৃত আমরা সবাই। প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করা হয়েছে এবং পরিকল্পিতভাবে প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করা হয়েছে। কোনো কমান্ড ছিল না, কোনো স্ট্রাকচার ছিল না, যে যেভাবে মনে করতো সেইভাবেই। আজকে আমার পুলিশ ডিপার্টমেন্টের কথা আপনারা বলেছেন, মূল টার্গেট আমরা আপনাদের কথা শুনছি। আপনারা যতক্ষণ পর্যন্ত বলবেন আমরা নিতে রাজি আছি, অবশ্যই নিব, আমি নিব। এবং এখানে দেখেন, আপনাদের প্রতি শুধু আমি, এখানে যারা জুলাই যোদ্ধারা আছেন, তাদের পরিবারের সদস্য যারা আছেন, তাদের প্রতি আমি একটু অন্যদিকে একটু দৃষ্টি, যেহেতু আমি পুলিশ বাহিনীতে সিলেট জেলা পুলিশের অভিভাবক হিসেবে বলছি, যে এখন পর্যন্ত অনলাইনে মিটিং হচ্ছে, আপনারা জানেন। ফেসবুকে শত শত গ্রুপ খুলে
এখন পর্যন্ত এই খুয়াব আমাদেরকে দেখানো হচ্ছে যে আমরা ফিরে আসব। সুতরাং এইদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখনো পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে জেলখানায় বসে। এখন পর্যন্ত বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা হচ্ছে, যেগুলা কন্টেন্ট তৈরি করে বিভিন্ন বিবাদক ক্রিয়াশীল যে পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো আছে, একটা আরেকটার সাথে কি করে কনফ্লিক্ট লাগানো যায়, একজন আরেকজনের সাথে কি করে ভুল বোঝাবুঝি তৈরি করা যায়, এইগুলা বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ফেসবুক, ইউটিউবে ছাড়া হচ্ছে। এখন পর্যন্ত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপনারা যারা এখানে আছেন, অনেকের মুখ থেকে হতাশার কথাটুকু শুনেছি। আমি অনেক আগে বিভিন্ন মিটিং এ বলেছি যে আমি আমার মন থেকে, আমি কারোর জন্য না, আমি শুধু এখানে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যেতে চাই, আমি আমার সন্তানের জন্য, আমার নিজের সন্তানের জন্য আমি আপনাদের প্রতি দায়বদ্ধ। আমি আমার সন্তানের কাছে কি জবাব দেব? আর কয়েকদিন পরে এই সন্তান যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমার কোনো উত্তর থাকবে না, আমার কোনো উত্তর থাকবে না। আমি এই বাহিনীর একজন সদস্য হিসেবে আমি এটাই মনে করি। সুতরাং আপনারা হতাশ হবেন না। এই ফ্যাসিস্ট, এই অত্যাচারী যারা ছিল, তাদের এই ফ্যাসিজম, তাদের এই অত্যাচার, এটা শুধু রাষ্ট্রীয় ভাবে না, সমস্ত পৃথিবীতে স্বীকৃত, বিবিসির দ্বারা স্বীকৃত, আল জাজিরার মতো প্রতিষ্ঠান দ্বারা স্বীকৃত হয়েছে, জাতিসংঘের দ্বারা স্বীকৃত হয়েছে যে তারা আমাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা পার্মানেন্ট দলিল। আরেকটা জিনিস আমি আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেকেই বলেছেন, মামলার বিষয়ে বলেছেন, অনেকেই আমাদের তদন্তের অগ্রগতির বিষয়ে বলেছেন। আমি গত 16ই জুলাই যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে মামলাগুলোর বিষয়ে কি কি ডিফিকাল্টিজ আমরা ফেস করতে হচ্ছে এই মুহূর্তে এই মামলাগুলো তদন্তের ক্ষেত্রে। অনেক ভাইটাল এভিডেন্স গুলো নষ্ট হয়ে গেছে, অনেক মামলার হয়তো আপনার পোস্টমর্টেম রিপোর্ট আমাদের কাছে নাই, যার ফলে এগুলো সবকিছু একত্রিত করে এই মামলাগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও একবারে আমাদের টপ লেভেল থেকে আইজিপি স্যারের নির্দেশনে, আমাদের ডিআইজি স্যারের নির্দেশনায় আমরা খুব দ্রুত এই মামলাগুলোর দিকে আগাচ্ছি, অগ্রসর হচ্ছি। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো গাফিলতি অথবা অবহেলা নাই, এতটুকু শুধু আপনাদেরকে আমরা নিশ্চিত করছি। আর হলো একটা জিনিস, আপনাদের সাহায্য আমরা চাচ্ছি, বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে আমি আপনাদের সাহায্য চাচ্ছি। সেটা হচ্ছে, দেখেন, এই 1 বছর আগে যে 3 তারিখে যে পুলিশ ছিল, এখনো এই পুলিশই আছে। আমরা কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো 1 লাখ 2 লাখ পুলিশ নিয়োগ দিতে পারিনি, বা অন্য তারাই তো আছে এখনো। সুতরাং এই 1 বছরের ভিতরে কিন্তু 3 তারিখের আগ পর্যন্ত যে গুম করা হয়েছিল, মানুষকে যে খুন করা হয়েছিল, যে আয়নাগরের মধ্যে রাখা হয়ে গিয়েছিল, আপনারা সাক্ষী। এই 1 বছরের ভিতরে কি পুলিশ সেই ভূমিকা অবতীর্ণ হয়েছে? সেই পুলিশই তো, সেই পুলিশ তো কখনো এই 1 বছরের গুম খুনের সাথে জড়িত ছিল না। সুতরাং এই পুলিশ ডিপার্টমেন্টটাকে আপনারা আপনাদের শত্রু ভাববেন না। আমাদের মুসলিমেও কিছু অল্প কিছু বিপদগামী সদস্য, আনপ্রফেশনাল কিছু মানুষ পুরা ডিপার্টমেন্টটাকে, পুরা এই 2 লাখ 2.5 লাখ ফোর্সটাকে মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। আজকে তো এই দেশের টাকা দিয়েই আমার এই থানাগুলো হয়েছে, এই দেশের টাকা দিয়ে আমি আমার পুলিশ, আমার অফিসটা পড়ে গেছে। আপনারা জানেন, আমি 6 মাস পুলিশ লাইন্সের ভিতরে আমি অফিস করেছি, আমার বসার কোনো জায়গা ছিল না। এই অফিস ঠিক করতে গিয়ে আমার 2 থেকে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। এই টাকা তো আমার পকেট থেকে যায় না, এটা এই দেশের সম্পদ, এই দেশের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা এটা। সুতরাং আমরা চাই, আমি পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য হিসেবে চাই,
আপনারা শুধু ভেবে দেখেন, আমরা আমাদের সংস্কারটুকু চাচ্ছি। আপনারা এই যে সংস্কার বলতেছেন বিভিন্ন ধরনের, যে এই সংস্কার, ওইটা করা দরকার, ওইটা করা দরকার, আমার সংস্কার আমি চাচ্ছি, আপনারা আমাদেরকে সাহায্য করেন, আমরা যাতে এরকম দানবান না হইতে হয় আমাদেরকে। আমরা আমাদের সংস্কার চাচ্ছি, আপনাদেরকে হেল্প করেন আমাদেরকে। আমরা কখনোই এইরকম মানুষের বিপক্ষে দাঁড়াতে চাই না, মানুষের প্রতি গুলি করতে চাই না আমরা। সুতরাং আমাদেরকে আপনারা সাহায্য করেন। এইটা আপনাদেরই বাহিনী, আপনাদেরই দেশের সন্তান আমরা, কারো কারো ভাই, কারো বাবা, কারো সন্তান আমরা। সুতরাং এখানে আজকে যদি যাই কিছু বলেন, আলটিমেটলি তো পুলিশ ছাড়া চলবে না, দেশ তো চলবে না, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এটা একটা দেশ একটা পুলিশ ছাড়া চলতে পারে না। এবং আমি সবসময় একটা কথা বলি যে এই সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা ছিলেন, এবং বিভিন্ন ধরনের আরো অন্যান্য স্টেক হোল্ডার যারা ছিলেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা যারা ছিলেন, সবাই আমাকে যে পরিমাণ সাহায্য করেছেন আপনারা, আমি যেখানেই থাকি বাংলাদেশে, আমি কখনো ভুলবো না। আপনারা যদি সাহায্য না করতেন, আমার পক্ষে এই সিলেটে পুলিশিং করা সম্ভব ছিল না। আমি আপনাদের সাহায্যটুকু আবার চাই। আমি যতদিন এখানে আছি আপনারা আপনাদেরকে সাহায্য করেন। আমি আমাদেরকে এখানে কথা দিয়ে গেলাম, আমি যতদিন এখানে আছি ততদিন আমার জন্য আপনাদের দরজা সব সময় খোলা থাকবে, সব সময় খোলা থাকবে। যে কোনো সমস্যা, আমি শুধু এতটুকু বলে যাই যে আমার ধারা যদি আপনাদের এই জুলাই যোদ্ধারা যারা আছেন, জুলাই যোদ্ধা পরিবারের সদস্য যারা আছেন, একটা উপকার যদি আমি করতে পারি আপনাদের জন্য কোনোভাবে, আমি হয়তো সবকিছু করতে পারবো না, আপনারা অনেক অভিযোগ আমাকে দেন, আমি অনেক কিছুই করতে পারবো না, এটা আমার লিমিটেশনটুকু, আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। 100টা কাজ দিবেন, আমি 100টা কাজ হয়তো আপনাদের আমি করতে পারবো না, হয়তো 60-70 ভাগ কাজও যদি আপনাদেরকে করে দিতে পারি, আমি এতেই নিজেকে মনে করবো, সৌভাগ্যবান মনে করবো। এবং আমি আপনাদের জন্য যদি কোনো উপকার করতে পারি, আমি মনে করবো যে সেটা আমার, যে আজকে আমি এই মাহবুব এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, এসপি সিলেট হিসেবে আমি এখানে কথা বলতে পারছি, হয়তো আমি এখানে আসতে পারতাম না আপনারা না থাকলে, আমার পক্ষে সম্ভব ছিল না, আমি জানি আমি থাকতে পারতাম না, আমি এই সিলেটের এসপি হইতে পারতাম না। আমি এই জন্য আমার ভিতর থেকে আমার এই দায়বদ্ধতাটুকু আমি জানি, আমি স্বীকার করি। এই জন্য সবসময় আপনাদেরকে, আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই। আমাদেরকে আপনারা শত্রু ভাববেন না। সবাই বাংলাদেশ পুলিশের মুষ্টিমেয় হাতে গোনা অল্প কিছু মানুষের কারণে আজকে এই পুলিশ ডিপার্টমেন্ট মানুষের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সুতরাং আমরা আবার, আমাদেরকে একটু সাহায্য করেন, সংস্কারের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আমাদেরকে, আমরা যাতে আবার সেই আগের অবস্থানে ফিরে না যাই, আমরা যাতে মানুষের পুলিশ হতে পারি, আমরা যাতে জনগণের পুলিশ হতে পারি, সেই ব্যাপারে আমাদেরকে আপনারা সাহায্য করেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ যারা সম্মানিত পুলিশ সুপার সিলেট মহোদয়কে। এ পর্যায়ে অনুরোধ করছি সরকার ডিএনডি সিলেক্টেড যারা মোহাম্মদ মুশফিকুর রহমান মহোদয়কে তার মূল্যবান সরকার ডিএনডি সিলেক্টেড যারা মোহাম্মদ মুশফিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক সিলেট, সম্মানিত প্রধান অতিথি মাননীয় বিভাগ কমিশনার, সম্মানিত মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সম্মানিত পুলিশ সুপার সিলেট, মঞ্চে উপবিষ্ট শহীদদের পিতামাতা, আত্মীয় স্বজন এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অফিসের বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় জুলাই যোদ্ধারা, আসসালামু আলাইকুম। আজকের দিনটি একদিকে যেমন আনন্দের, তেমনি বেদনা বিধুর। আজকেও আমরা জানি অনেক জায়গায়, বিশেষ করে যেহেতু আমি ঢাকায় ছিলাম, একই দিনে শুধু প্রায় শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। শুধু এক যাত্রাবাড়িতেই 52 জনের মৃত্যু হয়েছিল।
আমরা এমন এক পর্যায়ে চলে গেছিলাম, আমাদের নেতৃত্ব এমন এক পর্যায়ে চলে গেছিল যেখানে সরকারের পতন হয়েছে এই শব্দটিও পর্যন্ত আমাদের বাহিনীকে জানতে দেওয়া হয়েছিল না, এবং তারা জানতো না মাঠে প্রকৃত অবস্থা কি। তাদেরকে নির্দেশ যেভাবে দেওয়া হয়েছে, তারা মাঠ পর্যায়ে তখন যে নেতৃত্ব ছিল তারা সেইভাবে তারা কর্ম সম্পাদন করে, এবং তার ফলশ্রুতিতে বিজয়ের দিনেও অনেক আত্মাহুতি হয়েছে, অনেকে আহত হয়েছেন। আজকে আপনারা অনেকে অনেক কথা বলেছেন, আমরা আসলে এগুলো খেয়াল রাখবো। আপনার এখানে বাহিনীর সদস্য হিসাবে স্বাভাবিক কারণে আমরা প্রশ্নের সম্মুখীন, কিন্তু আমরা পারতপক্ষে আমরা যারা বর্তমানে আছি, যারা আমাদের জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে আমরা আছি, তারা কিন্তু আমরা নতুন দর্শনে সরকারের দিক নির্দেশনায় আমরা কিন্তু আমাদের কর্ম পরিচালনা করছি। আমরা কিন্তু সবসময় বলি আমাদের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। যতক্ষণ পর্যন্ত এই সংবিধানে অন্য কোনো কিছু হচ্ছে, এটাই আমাদের সর্বোচ্চ আইন। এবং আমাদের পুলিশের কাজের জন্য 3টি মেজর অ্যাক্ট আছে, পেনাল কোড, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট। পুলিশের জন্য রয়েছে পুলিশ অ্যাক্ট, এবং পুলিশ কিভাবে কাজ করবে সেজন্য বিস্তারিত বিধিবিধান যে বইতে আছে সেটা হচ্ছে পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল। সত্যিকার অর্থে এই যে আইন, এই যে বিধিবিধান, সেখানে কিন্তু বলে দিয়ে আছে, পুলিশের জন্য বলে দিয়ে আছে শক্তির প্রয়োগ কিভাবে হবে, কোন পর্যায়ে কোন ধরনের শক্তি প্রয়োগ হবে। কিন্তু আমার মনে আছে আমরা বিগত সময়ে সরকারের আগে, গত সরকারের আগে যখন আমরা দায়িত্বে ছিলাম, তখন কিন্তু সরকারগুলো তাদের অস্ত্র ব্যবহারের নীতি ছিল অস্ত্র ব্যবহার না করা। সর্বোচ্চ অস্ত্র ছিল আমাদের শটগান। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম অস্ত্রের ব্যবহারের নীতির পরিবর্তন। অস্ত্র ব্যবহার কথায় কথায় আপনার যেভাবে অস্ত্র ব্যবহার করা হতো, লেথাল ওয়েপন ব্যবহার করা হতো, সেটা কিন্তু আগে ছিল না। কারণ আমি আগেই বলেছি আইনে যে বিধিবিধান আছে সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে। তা আমি আইনের লোক হিসাবে আমি মনে করি যদি আমরা আইনকে অনুসরণ করি, আমরা বিধিবিধানকে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা ত্রুটি এড়িয়ে যেতে পারবো। আজকে কিন্তু এই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন আশঙ্কা, বিভিন্ন সংখ্যার মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি। কিন্তু আমাদের সবাইকেই মনে রাখতে হবে, আমরা যে দলেরই হই, যে গোষ্ঠীরই হই, যে শ্রেণীরই হই, আমাদের মধ্যে জুলাইয়ের যে ঐক্য ছিল, সেই ঐক্য যদি না থাকে তাহলে কিন্তু আমি মনে করি আমাদের জন্য কিন্তু শুভ দিন থাকবে না। সামনে কিন্তু যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে বারবার, সেগুলো কিন্তু কি হবে আমরা বলতে পারি না। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখা যাচ্ছে, ইভেন এই গত 1 বছরও বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা দেখেছি জাতীয় ঐক্য গড়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টা যখনই বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দকে ডেকেছেন, তখন রাজনৈতিক নেতৃবৃন্দ ওনার কথায় সাড়া দিয়ে সবাই একসাথে কিন্তু ওনার সাথে একই আসনে, একই জায়গায় কিন্তু ওনারা একত্রিত হয়েছেন এবং সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো আমি আশা করব যে আপনাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের কর্ম সম্পাদন করতে পারবো। আর না হলে আবার কিন্তু সেই অন্ধকারের অতল গহ্বরে কিন্তু আমরা ডুবে যাব। আমরা এখানে কিন্তু যারা আছি সবাই কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। আমরাও কিন্তু এখানে আপনারা যেভাবে নির্যাতিত, আমরা ওইভাবে না হলেও আমার মাননীয় পুলিশ সুপার মহোদয় বলে গেছেন, আমি এসপি হিসাবে ছিলাম 27 বছর একই পদে, কিন্তু আলহামদুলিল্লাহ কখনো আমরা কিন্তু এটাকে খারাপ ভাবে নিইনি। আমরা মনে করছি আমার দায়িত্ব মানুষের প্রতি যেটা আছে সেটা আমি পালন করবো, এবং সেটা করে এসেছিলাম এবং এখনো আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা মামলার দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করেছেন। আসলে মামলার দীর্ঘসূত্রিতা বিভিন্ন কারণে হয়। কারণ আমাদের যে রাষ্ট্রীয় কাঠামো, যে ফ্যাসিলিটিগুলো আছে, যেখানে আপনার অস্ত্রের ফরেন্সিক করতে হয়, যেখানে পোস্টমর্টমের ফরেন্সিক করতে হয়, সেগুলো কিন্তু আমাদের এই ফরেন্সিক সেন্টারগুলো কিন্তু খুব সীমাবদ্ধ। ঢাকাতে এবং কয়েকটা জায়গায় আছে। বিশেষ করে অস্ত্রের যে ব্যবহার যেটা হয়েছে সেটা ফরেন্সিক করতে হয়। দেখি সারা দেশের মামলা, কয়েক হাজার মামলা, সেই মামলার যে অস্ত্রের ব্যবহার সেগুলো কিন্তু সবই একই জায়গায় যায়। গেলে পারে যেটা হয়, সাবেক কারণে এখানে দীর্ঘসূত্রে থাকে
এবং এখন একই সাথে কিন্তু আবার আইসিটিও পাশাপাশি আমাদের পাশাপাশি কাজ করছে। ফলে আইসিটি কোন মামলাটা আইসিটির প্রায়োরিটি পাচ্ছে, কোনটা আমাদের কাছে প্রায়োরিটি পাচ্ছে, সেগুলো আমরা কিন্তু ফিক্সড আপ করেই তারপরে কিন্তু আমাদের মানে এই কাজগুলো করতে হচ্ছে। তবে আশার বিষয়, আমাদের একটা মনিটরিং কমিটি আছে এই মামলাগুলো পর্যালোচনার ক্ষেত্রে এবং মামলার সঠিক কথা আছে কিনা এটা দেখার জন্য। বিভাগীয় পর্যায়ে এখানে আমি এবং বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, এখানে একটা কমিটি করা আছে, তাদের নেতৃত্বে কিন্তু মূলত এই মামলাগুলো কিন্তু সুপারভাইজ করা হয়। আইও ইচ্ছা করলেই এই মামলাতে কিন্তু যে কোনো কিছু করতে পারবেন না, করার সুযোগ তাদের নাই, যদিও আইও কিন্তু স্বাধীন, কিন্তু আমরা সুপারভাইজিং অফিসার হিসাবে আমরা কিন্তু এর কর্তৃত্বের অধিকারী। ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে যত কর্মকর্তা আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা যে উনি আইনগত ক্ষমতা ব্যবহার করেন, আমরাও ঠিক একই ক্ষমতা ব্যবহার করি এবং সেই কারণে কিন্তু আমরা এই মামলাগুলোকে সুপারভাইজ করে থাকি। তা আমরা আশা করি যে আমরা যে আমি যে সংখ্যার কথা বললাম বা অনেকেই বলেছেন, তা আমরা এই সংখ্যা যেন তৈরি না হয়, আমরা আমাদের মধ্যে ঐক্য রাখবো এবং আজকে যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমি আবার আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি, আহতদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আমরা সবাই এখানে অংশগ্রহণ করেছিলাম তাদের প্রতি, আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আমরা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আত্মপ্রত্যয় এই কথা বলে আমি আমার বক্তব্য যে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত ডিআইজি সেক্রেটারি মোহাম্মদ মুশফিকুর রহমান মহোদয়কে। এই পর্যায়ে বক্তব্য নেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ রেজাউল করিম পিবিএম সেবা মহোদয়। সম্মানিত পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ রেজাউল করিম পিবিএম সেবা মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জুলাই গণ অভ্যুত্থান দিবসের এই ঠিক মুক্তির এই দিবসে এখানে উপস্থিত আমাদের সম্মানিত যারা শহীদ পরিবারের যে সদস্যবৃন্দ এবং যারা আহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে প্রথমে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ প্রধান অতিথি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি সম্মান জানিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে, কথা হয়েছে। এটা আসলে দীর্ঘদিনের অনেক কথা আসলে অনেকের মনে জমা হয়ে আছে আমি মনে করি। তো শিক্ষকতা থেকে আসলে মূল যে বিষয়, আমরা একটি প্রত্যাশিত পরিবর্তন চেয়েছিলাম। এই যে যারা আপনারা জীবন এইভাবে যুদ্ধ করেছিলেন, সেটি আসলে সেই প্রত্যাশিত পরিবর্তনে আমরা কোথায় আছি 1 বছর আগে এবং এখন আমরা কি দেখতে পাচ্ছি, সেই স্বপ্নের জন্য যারা আপনারা যুদ্ধ করেছিলেন, আমরা আসলে মনে করি যে এই জায়গাতে আমাদের করণীয় কি, কে কোথায় কি দায়িত্ব পালন করছে। একজন পুলিশ অফিসার হিসাবে আমি মনে করি আমাদের কোটি কয়েক উচ্চাভিলাষী বিতর্কিত পুলিশ সদস্য, বিশেষ করে যখন যে সরকার থাকে, সরকারের আমরা অবশ্যই সরকারের পলিসি যারা থাকে সরকারি কর্মকর্তা, শুধু পুলিশ নয়, সকলকে সরকারি পলিসির বাইরে তো আসলে যাওয়ার সুযোগ কম থাকে। তারপরে আমরা যেন জনতার মুখোমুখি একেবারে জনতা প্রতিপক্ষ না হয়ে যায়। আমাদের তো আইন কানুন বিধিবদ্ধ সবকিছু আছে, সেই পেশাদারদের বাইরে আমরা চলে গিয়েছিলাম কিছু সদস্য, যার কারণে আমরা কিন্তু মনে করি জনতার সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছিল। তো সেই ক্ষেত্রে আজকে যারা আমরা এখানে দায়িত্ব পালন করছি, আমরা মনে করি সকলে আসলে এটার জন্য দায়ী না। কোটি কয়েক সদস্যের কারণে একটি বিরূপ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করতে এসে আমরা মনে করি আমরা সম্পূর্ণভাবে নিজেরা চাই যে
এদেশ আমার, এদেশের জনগণ আমাদের, এই স্বাধীন দেশে আমাদের প্রত্যেকের দায়বদ্ধতা রয়ে গেছে। তো সেই কাজটি যদি আমরা সঠিকভাবে না করতে পারি তখনই আসলে এই সমস্যাটা হয়। মূল সমস্যাটা কোথায় ছিল? আমার কাছে মনে হয় এটি বেসিক্যালি দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ ছিল। গণতন্ত্রহীনতার সংস্কৃতি আমাদের দেশে মারাত্মকভাবে আমরা লক্ষ্য করেছি। এই একদিনের জাজমেন্ট যে জনগণ দেন, সেটি যদি সঠিক থাকতো আমার মনে হয় সকলেই হয়তো একটা সঠিক কাতারের দিকেই থাকতো। না হলে যখন জনগণের ওই মূল্যায়ন হয় না তখন কিন্তু আসলে আত্মপ্রয়োজন নেই। কারণ ওই ভোট যখন থাকে না তখন কি হয়, স্বাভাবিকভাবে সেইখানে স্বৈরাচারের জন্ম নেয় এবং যা হয়েছিল সেটি আমাদের দেশে দীর্ঘ 15 বছরে সেটি কিন্তু আসলে এটি বাস্তব সত্য। তারপরেও একেবারে জলজন্ত মিথ্যা কথা কিভাবে আমরা বলতাম আমি জানি না, আমাদের নিজের কাছে অবাক লাগতো। সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট হয়ে গেছে। তো এটা হচ্ছে খুবই হাস্যকর, সবাই আমরা জানি, কিন্তু কেউ কিছু বললেই তো বিপদ। তো সবকিছুর মূলে আসলে ওই জায়গাটা আমাদের যে রাজনৈতিক চর্চা সেটি আসলে কেউ করে উঠতে পারে না। বিরোধী দল কোনো কথা বললেই তাদেরকে কোনো না কোনো তকমা লাগানো হতো, যেটা হচ্ছে অন্য দেশের লোক, আর না হলে এটা নানান ভাবে তাদেরকে যে মানব যুদ্ধ অপরাধ ইত্যাদি ইত্যাদি। তো সব ক্ষেত্রেই এরকম লক্ষ্য করেছি, বাইরে ভিতরে প্রশাসনে। আমার কাছে মনে হয়েছে যে এখানেও যেন সব বিভাজন আর বিভাজন। তা এত বছর পরেও কেন আমরা একটা দেশকে নির্বাচনই ঠিক করতে পারলাম না? এটা খুব দুঃখজনক। আমার কাছে মনে হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন হবে না, জনগণ তার ভোটের অধিকারের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে তিনি এই দেশ পরিচালনা করবেন এবং তাদের ম্যান্ডেট থাকবে। তার পরিপ্রেক্ষিতে তো সকলেই কিন্তু আমরা তখন দায়বদ্ধ থাকতে হয়, তাদের জবাব দিতে থাকে। তো সেই কাজটি হয় নাই। আমরা মনে করি সেই জায়গাতে আসলে আমাদের সকলেরই দায়বদ্ধতা আছে। পুলিশ সদস্য হিসাবে আমাদের তো প্রোটেক্ট করার কথা, জনগণকে প্রোটেক্ট করার কথা। সেটি না করে আমরা এই ফ্যাসিজমের অংশ হিসাবে কিছু সদস্য যা করেছি সেটি কোনোভাবেই আমরা মনে করি না। যেদিন আবু সাইদকে 2 হাত তুলে সে যখন দাঁড়িয়েছিল, তাকে গুলিবিদ্ধ করা হয়, তখনই তখন তো আমরা আসলে বিভিন্ন নন অপারেশনাল কাজের মধ্যে তখনই আমরা বুঝেছি যে এটা আমাদের মারাত্মক। এই পুলিশ আমরাও দেখতে চাইনি। পুলিশ বাহিনীর সদস্য হিসাবে আমরা তো এটা চাই না। আমরা চেয়েছি জনগণের পাশে থেকে জনগণের যেন সত্যিকার অর্থে তাদেরকে আইনানুগ সাহায্য করে তাদেরকে প্রোটেক্ট করা। পুলিশের কাজ হচ্ছে জনগণের জানমাল রক্ষা করা। সেই ক্ষেত্রে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে। তো যাই হোক, সেটি আমি আর আত্মবিশ্লেষণ আমাদের করার প্রয়োজন আছে। আমরা অবশ্যই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাতারাতি হয়তো সবকিছু সম্ভব হবে না, কিন্তু একটা দীর্ঘদিনের একটা যে দুরবস্থা থেকে সেখান থেকে পরিত্রাণের জন্য সময় লাগবে এবং আমার মনে হয় আগের থেকে অনেক উন্নত হয়েছে। ডেফিনেটলি আমরা আপনাদের পাশে থেকে সেবার মনোভাব নিয়ে আমাদের সকল লোকজন এখন কাজ করছে। হয়তো আমরা সবসময় আপনাদেরকে সবসময় জানান দিতে পারছি না। আপনাদেরই এক ভাই, আমি জানি জুলাই যোদ্ধা হিসাবে তার এখানে দক্ষিণ সুরমা থানার মধ্যে তার আমরা একটা ভিডিও দেখেছি। তার গেজেটে তার নাম না আসলেও আমরা জানি তাকে সেই সিএনজি চালক তার পেশা হিসাবে ছিল, কিন্তু শাহজাহানের তার বাড়ি ছিল মৌলভীবাজারে, কিন্তু এখানে সে আত্মহত্যা দিয়েছিলেন। কিন্তু তাকে না পেলেও কিন্তু আমরা কিন্তু তাকে গভীরভাবে খোঁজার চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে তার পরিবার, আমি জানি 20-22 দিন পরে তার স্ত্রী ডেলিভারি হয়েছে। তো এই জন্য এরকম একটি মহাশয়ের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু আমরা আমাদের তরফ থেকে তার পরিবারকে 25 লক্ষ টাকা আমরা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। এইভাবে বিভিন্ন জনকে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করেছি যে তাদের পাশে থেকে, যাদের কারণে আসলে আমরাও আজকে এখানে আসতে পেরেছি। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। না হলে আমরাও কিন্তু আসলে আমি জানি না এই বিজয় যদি আপনারা সফল না হতেন এই দেশটা কোথায় যেত আল্লাহ ভালো জানে। বিচারক কেন বলেছেন যে দেশটা মনে হয় জাহান্নামের দিকে যাচ্ছে।
তো সকল স্তরে কিন্তু আসলে এরকম একটা অবস্থা ছিল। আমি আসলে আমরা অত্যন্ত কৃতজ্ঞ সত্যিকারের দেশপ্রেমিক হিসাবে। আপনাদের যে জীবন বাজি রেখে আপনারাও জানতেন না যে কোথায় আপনারা যাবেন। যদি এই সফল হতো তাহলে কিন্তু আমার মনে হয় বহু আয়না ঘর আমাদেরকে এরকম দেখতে হতো। আমরা সেই জন্য আপনাদের কাছে আসলে অত্যন্ত কৃতজ্ঞ। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে আমরা আপনাদের পাশে থেকে সর্বাত্মকভাবে এইখানে যাতে করে প্রতিটা ক্ষেত্রে আপনাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, যে সুশাসনের অভাব ছিল সেই সুশাসন যেন আমরা নিশ্চিত করতে পারি। সেই জায়গায় থেকে আমাদের যদি দায়িত্ব পালন করে সত্যিকার অর্থে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছিলেন, সেই জায়গায় আপনাদের একসাথে থেকে আমরা যেন কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আবারও আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদেরকে দেওয়ার অঙ্গীকারের পাশাপাশি আপনাদের তরফ থেকেও আমরা একটু আপনাদের সার্বিক সহযোগিতা চাই, যাতে করে কেউ আইন নিজ হাতে তুলে নিয়ে মব জাস্টিস যেন না হয়। এতে করে কিন্তু বিশৃঙ্খল হয় এবং সেই বিশৃঙ্খলার সুযোগে তৃতীয় পক্ষ এখানে সুযোগ পেয়ে যাবে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু যারা ফ্যাসিস্টরা বনার সুযোগ পাবে। আমরা ভালো চালিয়েছিলাম, তারা কিন্তু এই দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় গ্লানি যেন আমরা না দিতে হয়, সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই জায়গায় দেশপ্রেমের চেতনায় সত্যিকারের মানব সেবার জন্য আমরা যে জন আকাঙ্ক্ষা আমাদের করে আছে সেটি জন্য পূরণ করার জন্য আমরা একযোগে কাজ করতে পারি, সেটি হোক আমাদের সবার শপথ। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্রদ্ধেয় পরিচালক মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। অনুষ্ঠানের পর্যায়ে মূল্যবান বক্তব্যের জন্য মঞ্চে আসনে অনুরোধ করছি মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট জনাব খান মোহাম্মদ রেজাউল হোসেনকে। মাননীয় বিভাগীয় কমিশনার সিলেট। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান 2024-এর বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসন সিলেট কর্তৃক আয়োজিত আজকের জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেট জেলার সম্মানিত জেলা প্রশাসক, অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শের মাহবুব মুরাদ, আজকে অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি যিনি এতক্ষণ কথা বলছিলেন, আমাদের শ্রদ্ধাভাজন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ রেজাউল করিম, ডিআইজি সিলেট রেঞ্জ জনাব মোহাম্মদ মুশফিকুর রহমান, পুলিশ সুপার সিলেট জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান সহ মঞ্চ উপবিষ্ট যারা আজকে যাদের নিয়ে আজকের অনুষ্ঠান, সম্মানিত জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শ্রদ্ধাভাজন আহত জুলাই যোদ্ধাবৃন্দ, আমাদের সরকারি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আমরা এই অনুষ্ঠানটি পরিচালিত হতে দেখছি। স্বভাবতই ধৈর্যের দিক থেকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই ক্ষুধার্ত, নামাজের বিষয়টিও রয়েছে, সময় চলমান। আজকে যে সময় আমি এখানে দাঁড়িয়েছি সম্ভবত সেই সময়ে আমাদের দেশ থেকে একটি হেলিকপ্টার উড়ে চলে গেছে এবং সম্ভবত আমার মনে হয় যে আমরা এই সময়টা মুক্ত হয়েছি ফ্যাসিজম থেকে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাস্তায় এবং সারা দেশের রাজপথে নেমেছিল এটি উদযাপনের জন্য। পেছনে আমাদের বুক ভরা কষ্ট ছিল, যাদেরকে আমরা হারিয়েছি,
যারা আমাদের সাথে সেই আনন্দ উৎসবে যোগদান করতে পারেন নাই, আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে অথবা সেবা কেন্দ্রে ছিলেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। জুলাইয়ের আন্দোলনে যারা শাহাদত বরণ করেছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ পাকের কাছে দোয়া করছি তাদেরকে আল্লাহ তাআলা যেন সর্বোচ্চ সম্মান জান্নাতুল ফিরদৌস দান করেন। যারা সেই সময় আহত ছিলেন, এখনো আমি দেখেছি এখানে যারা বক্তব্য রেখেছেন ক্র্যাচে ভর করে এসেছেন, অনেকের বুকে এখনো স্প্রিন্টার রয়েছে, বুলেট রয়েছে, অনেকে এখনো কষ্ট পাচ্ছেন, অনেকে বলেছেন যে মানসিক ভাবে তারা কষ্টের মধ্যে রয়েছেন, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলার কাছে তাদের শুশ্রূষা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, এই যে ফ্যাসিজমের যে গল্প আমরা এতক্ষণ করেছি, সেই ফ্যাসিজম কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে দেশের মৃত্তিকার মধ্যে তাদের শিকড়কে তারা এখানে ব্যাপৃত করেছিল এবং কিভাবে ফ্যাসিজম এই সমাজে একটি মহিরুহ বৃক্ষের মতো এদেশের এই সমাজে জায়গা করে নিয়েছিল, সেই বিশ্লেষণটি করা প্রয়োজন। আমরা বিশ্বাস করি যে এই ফ্যাসিজম এবং এর যে শিকড় সেটি শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও বিস্তৃত। আজকে মাঝে মাঝে আমাদের মনে হয়েছে দেশের যারা সেই সময় নেতৃত্বে ছিলেন তারা কি আদৌ এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অথবা দেশের চেতনাকে, এদেশের মানুষের যে তাদের যে বিশ্বাস এবং আকাঙ্ক্ষাকে ধারণ করেন কিনা, নাকি তারা অন্য কোন শক্তিকে প্রতিনিধিত্ব করছেন। আজকে যে কারণেই আমার মনে হয় যে সেই বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। আজকে ধীরে ধীরে ফ্যাসিজম বিস্তৃত হয়েছে আমাদের দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকেও তারা বিভিন্নভাবে আশ্রিত এবং বিভিন্নভাবে তারা প্রসৃত হয়েছেন। আজকে দেশের ভেতরে একটি ফ্যাসিজমের কাঠামোকে শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন সবকিছু করা হয়েছে। সাংবিধানিক অধিকারগুলোকে ধ্বংস করা হয়েছে, মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান সহ গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। মানুষের চরিত্র এবং মানুষের মধ্যে যে মৌলিক মানবিক মূল্যবোধ সেটিকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, পুলিশকে ধ্বংস করা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে। মানুষের জন্য কোনো জায়গা ছিল না যেখানে দেশের সাধারণ মানুষ আশ্রয় পাবে অথবা তাদের শেষ আশ্রয় হবে। প্রিয় ভাইরা, এই যে আকাঙ্ক্ষা, এই যে অমরত্বের যে স্পৃহা, এই যে ক্ষুধা, এই যে মনে করেন ক্ষমতায় থাকার জন্য যে অদম্য আকাঙ্ক্ষা, সেটি কেন? আমরা তো মনে করি যে একটি দেশের যখন যাদেরকে আমরা মনে করি যে যাদেরকে মানুষ, বড় মানুষ যাদেরকে ক্ষমতাসীন করে, তাদের দায়িত্ব হলো দেশের মানুষের ভাগ্য উন্নয়ন, তাদের বিভিন্ন সমস্যার সমাধান এবং তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ থেকে দেশ এবং জাতিকে সামনে নিয়ে যাওয়া। আজকে ঠিক তার বিপরীত অবস্থানে দাঁড়িয়ে এদেশের একটি শ্রেণী যারা ক্ষমতাসীন হওয়ার পরে তারা সকল কিছু ভুলে যে এদেশের গণমানুষকে, সাধারণ মানুষকে তাদের প্রতিপক্ষ বানিয়েছিল এবং যে কারণে তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। কারণ তারা জানতো নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তারা কখনোই ক্ষমতাসীন হতে পারবেন না এবং যে কারণে তারা সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে একটি তাবেদার শ্রেণী, একটি কৃতদাস শ্রেণী সৃষ্টি করেছিল সকল পর্যায়ে, সকল জনগোষ্ঠীর ভেতর থেকে। আপনারা দেখেছেন সেখানে সকল আমাদের যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে একটি শ্রেণী হয়েছিল, তারা কৃতদাস শ্রেণী।
আজকে এখানে যারা আছেন আমাদের প্রশাসন, আমাকে দিয়ে শুরু করে আমাদের প্রশাসনের মধ্যে কৃতদাস ছিল, পুলিশের কৃতদাস ছিল। আজকে যত রকম প্রতিষ্ঠান ছিল, অন্যান্য যত আপনার দেশের শাসনতান্ত্রিক ব্যবস্থার আওতায় যতগুলো প্রতিষ্ঠান ছিল, প্ল্যাটফর্ম ছিল, সব জায়গায় কৃতদাস শ্রেণী সৃষ্টি করা হয়েছিল। সাংবাদিকদের মধ্যে মোশায়েত এবং কৃতদাস শ্রেণী সৃষ্টি করা হয়েছিল। আজকে বিচার বিভাগে আপনার স্কাইপ কেলেঙ্কারির কথা শুনেছেন, যেখানে ফোনের মাধ্যমে যেখানে দর কষাকষি করা হয়েছিল যে কালকে ফাঁসি দিয়ে নিজের পদোন্নতি নিশ্চিত করার জন্য। আজকে এইসব কৃতদাস শ্রেণী যারা প্রতিনিধি ছিলেন তারা অপরাধী হিসেবে, তারা জনধিকৃত, তারা অনেকেই সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে গ্রেপ্তার হয়ে অন্তরীণ রয়েছেন। তাদের বিচার প্রক্রিয়া চলমান আছে, তাদের বিচার হতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। যারা অন্তরালে আছেন, যারা পলাতক আছেন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমরা মনে করি আজকে দেশের ভেতরে এবং দেশের বাইরে যে ষড়যন্ত্রেও আপনারা কথা বলেছেন, অনেকেই বলেছেন, সেই ষড়যন্ত্রের সাথে যারা রয়েছে সামনে অথবা পেছনে সবাইকে চিহ্নিত করে আজকে তাদেরকেও এই ফ্যাসিজমের শত্রু হিসেবে তাদেরকেও আইন এবং বিচারের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইরা, একটি বিপ্লব অথবা একটি অভ্যুত্থানের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্থিতিশীলতা, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং সংঘবদ্ধতা, ঐক্যবদ্ধতা, সেটি নিশ্চিত করতে হবে। আজকে আপনার শত্রু এবং আপনার মিত্রকে চিনতে হবে, দেশের ভেতরে এবং দেশের বাইরে। আমি সবসময় বলি এদেশের প্রধান শত্রু হলো পঞ্চম বাহিনী, যারা এদেশের ভেতর থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের দেশে লালিত পালিত, আমাদের দেশে জন্ম, আমাদের দেশে ভাত খান, আমাদের দেশের আলো বাতাসে বড় হওয়ার চিন্তা করেন, অন্য দেশের স্বার্থ সংরক্ষণ করেন, তাদের আমি মনে করি তাদের দেশের শত্রু এবং তাদের আমি মনে করি তাদের নাগরিকত্ব দেশকে বাতিল করে তাদেরকে অন্য কোথাও চলে যাওয়ার ব্যবস্থা করা উচিত। আজকে দেশ হলো শুধুমাত্র দেশপ্রেমিক মানুষের জন্য, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ জন্মগ্রহণ করেছে, দেশ স্বাধীন হয়েছে। সুতরাং এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই দাঁড়াবেন তারা এই দেশের শত্রু। এদেশের জনগণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তারা পঞ্চম বাহিনীর সদস্য। এদেশে বসে থেকে যারা বিদেশি অন্য কোনো দেশে রাষ্ট্রের স্বার্থ উদ্ধার করবেন তারা আমাদের শত্রু, এই ব্যাপারে কোনো কথা নেই। সুতরাং আমরা মনে করি এই শত্রু এবং মিত্রর বিভাজনটা অবশ্যই আমাদের নিশ্চিত করতে হবে। আমরা আমাদের বিছানায় কোনো গোখরো সাপ, কোনো বিষাক্ত সাপ নিয়ে ঘুমাতে চাই না। আমাদের ঘরের মধ্যে কোনো হিংস্র কোনো জন্তুকে আমরা দেখতে চাই না। আমাদের সমাজে কখনো এ ধরনের ভয়ঙ্কর শত্রুকে আমরা দেখতে চাই না। আমাদের ফয়সালা হবে এককভাবে, ফয়সালা হবে যে আমাদের শত্রু মুক্ত একটি বাংলাদেশ, পঞ্চম বাহিনী মুক্ত একটি বাংলাদেষ, ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ, এদেশের স্বার্থের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের মুক্ত একটি বাংলাদেশ, যেটি স্বাধীন, সার্বভৌমত্ব এবং সকল মানুষের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ হবে। সেই বাংলাদেশ সৃষ্টির জন্য শপথ নিয়ে অগ্রসর হতে হবে। এবং সেজন্য আমরা মনে করি আজকে সংস্কারের যে কথাগুলো বলা হয়েছে খুবই যৌক্তিক। কি কারণে আজকে পুলিশ বাহিনী এরকম কৃতদাস বাহিনী হয়েছে চিহ্নিত করতে হবে। কি কারণে বিচার বিভাগকে ব্যবহার করা হয়েছে, কি কারণে প্রশাসন আজকে দাবিদার হিসেবে কাজ করেছে, কি কারণে দেশের সব প্রতিষ্ঠানকে ব্যবহার করা সম্ভব হয়েছে, সেই প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের সংস্কার করতে হবে, যাতে করে একজন পুলিশের কনস্টেবল দাঁড়িয়ে না বলতে পারে যে আপনি আমার কমান্ডার হতে পারেন, কিন্তু আপনার অন্যায় আমি তামিল করতে বাধ্য নই। এ ধরনের কথা বলার মতো আইন, এ ধরনের কথা বলার মতো আইনি ভিত্তি রচনা করতে হবে, যাতে করে তারা নিরীহ নিরস্ত্র কোনো মানুষের বুকে গুলি করতে বাধ্য না হয়। আজকে অনেকে চাকরি সুরক্ষা করতে গিয়ে অনেকেই দাস হয়েছেন, অনেকেই চাকর হয়েছেন, অনেকেই ব্যক্তির পূজা করেছেন, অনেকে ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে কৃতদাসত্ব অর্জন করেছেন। সেজন্য আমি মনে করি এই সংস্কারগুলো মৌলিক সংস্কার, রাষ্ট্র যাতে কোনোভাবেই এইভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করতে না পারে সেই সংস্কার করতে হবে। আজকে সাংবিধানিক
যে ব্যবস্থাপনা রয়েছে সেখানেও যে জায়গাগুলোতে আপনারা জানেন একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সৃষ্টি করা হয়েছিল, একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য, সেটিও বাতিল করা হয়েছিল। যার রায়ের মাধ্যমে এবং যাদের সংসদে, যাদের সংবিধান সংশোধনের মাধ্যমে যারা এই কাজটি করেছিলেন সেই বিচারক আজকে জেলখানায়। আজকে যারা সেই সংসদে এটিকে অনুমোদন করেছিলেন তারা কেউ দেশে নেই, কেউ পলাতক দেশের ভেতরে, কেউ দেশের বাইরে, কেউ কোথায় আছেন অনেকেই জানে না। সুতরাং আজকে দেশের স্বার্থের বিরুদ্ধে যখনই দাঁড়াবেন আপনাকে বুঝতে হবে যে ভবিষ্যতে আপনাকে পেছনে হাত বাঁধা অবস্থায় আপনাকে কারাগারে অনুপ্রবেশ করতে হতে পারে, সেই বিষয়টি আপনাদের অবশ্যই স্মরণ করা প্রয়োজন। আজকে যারা আমাদের সাথে, আমাদের সহকর্মী, আমাদের সিনিয়র অনেকে জেলখানায় রয়েছেন, তাদের কৃতকর্মের ফল ভোগ করছেন। আমরা মনে করি এই বিষয়টি আজকে যে রাষ্ট্র যে যতটুকু সম্ভব এটি করেছে সেটিকে আমরা সাধুবাদ জানাই। আর যারা বাইরে থেকে এখনো আপনারা চেষ্টা করে যাচ্ছেন দেশের ভেতরে প্রবেশের জন্য, তাদের দেশের ভেতরে প্রবেশের সকল রাস্তা বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন সেটি আমাদের করতে হবে। আজকে প্রিয় ভাই, আপনারা যারা আজকে এখানে শহীদ পরিবারের যারা সদস্য আছে অনেকে অনেক কথা বলেছেন। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যে ব্যবস্থাগুলো আমরা করেছি, যে ব্যবস্থাগুলো এখনো অবশিষ্ট রয়েছে আমাদের শহীদ পরিবারের সদস্যদের জন্য, আমাদের যে সঞ্চয়পত্রের যে অবশিষ্ট যা আছে সেটিও আমরা ধীরে ধীরে এটি দিব। আহতদের জন্য যেটি আমরা সবসময় যোগাযোগ রাখছি সরকারের সর্বোচ্চ পর্যায়ের সাথে, যাতে করে এই শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা এই যে রাষ্ট্রের পক্ষ থেকে যে সাপোর্ট সেটি আমরা দিতে পারি। আমি আরো মনে করি যে আজকে আপনারা অনেকে এখানে আহত, অনেকে আবেদন করেছেন, বলেছেন আমরা এখানে রাষ্ট্রের মাধ্যমে আমরা শুনেছি জেলা প্রশাসক বলেছেন আপনারা অনেকে আবেদন করেছেন আত্মকর্মসংস্থানের বা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেই বিষয়টি আমরা আন্তরিকতার সাথে ভাবছি এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ এটি করবো। প্রয়োজনে স্থানীয় সরকার বিভাগের সাথে বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সাথে কথা বলে আমরা এই ব্যবস্থা ইনশাআল্লাহ করবো। আমরা মনে করি যে আজকে যারা সুস্থ ছিলেন, যারা যুবক ছিলেন, যাদের দৃষ্টি ছিল, যাদের হাত ছিল, যাদের পা ছিল, যাদের চলার ক্ষমতা ছিল, সবকিছু যারা ধ্বংস করেছেন তাদের তো বিচার হবেই, কিন্তু যারা আজকে এই অবস্থায় আছেন তাদের পুনর্বাসন হলো আমাদের অন্যতম দায়িত্ব। সুতরাং সেই কাজগুলো আমাদের করতে হবে নৈতিকতার সাথে এবং দায়িত্বশীলতার সাথে। সেটি আমরা ইনশাআল্লাহ এটি আমরা মনে করি যে এটা আমাদের অগ্রাধিকার এবং আমরা ইনশাআল্লাহ এটি আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আমরা চেষ্টা করব এবং যতটুকু সম্ভব আপনাদের জন্য এনশিওর করবো ইনশাআল্লাহ। এতটুকু কথা দিচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আরো কথা আছে। আজকে রাষ্ট্রের সম্পদ লুটপাট করে হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ডলার বাইরে যারা পাচার করেছেন, আমি মনে করি রাষ্ট্রের উচিত সেই সব যে আপনার পাচারকৃত অর্থ দেশের বাইরে যেগুলো পাচার করা হয়েছে সেগুলো জব্দ করে দেশে নিয়ে আসা প্রথম। দেশের ভেতরে যারা অন্যায় অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে যারা সম্পদ এখানে জমা করেছেন, রাষ্ট্রের বিভিন্ন দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তাদের এগেনস্টে মামলা করে সেই সব সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। তাদের যে সম্পদ আছে আমি মনে করি সেই সম্পদ গুলো বাজেয়াপ্ত করার পর আজকে যে শহীদ পরিবার রয়েছেন অথবা যারা আহত জুলাই যোদ্ধা রয়েছেন, যারা সক্ষম থেকে অক্ষম হয়েছেন, তাদের পুনর্বাসনের জন্য ব্যয় করতে হবে। আজকে লুটেরা কোন শ্রেণীর কোন সম্পদ তাদের অধীনে তাদের অধিকারে থাকতে পারে না। সেই জন্য আমরা মনে করি এখানে জনসাধারণের অধিকার রয়েছে, তাদের এই সম্পদের মূল মালিক ছিল আমাদের দেশের জনগণ। সুতরাং যারা এটি চুরি করেছে, সুতরাং যারা এটি তসরুপ করেছে, যারা বিদেশে পাচার করেছে, এই সম্পদের মালিকানা দেশের জনগণের মধ্যে এই সম্পদ বিতরণ করে দিতে হবে। এবং আমার মনে হয় বিশেষ করে অগ্রাধিকার পাবেন আমাদের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা অথবা জুলাই যোদ্ধা যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, দেশ থেকে ফ্যাসিবাদের উৎপাদন করার জন্য যারা কাজ করেছেন, তাদের মধ্যে এই সম্পদ বিতরণ করতে হবে এবং তাদের পুনর্বাসনের জন্য কাজ করতে হবে। আজকে অনেকে আহত, আমি অনেকেই বলেছেন যে আহত অবস্থায় আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেছেন যে
সিভিল সার্জন অফিসে এখনো অনেকেই ওনাদের সেই সময়ের যে মেডিকেল সার্টিফিকেট সেটিকে গণ্য করেন। আমি মনে করি এই ধরনের যদি কোনো ফ্যাসিস্ট এখনো আমাদের মধ্যে থেকে থাকে, আমি বলেছি চিহ্নিত করার জন্য আমরা পুরোপুরি দেশ থেকে ফ্যাসিস্টের একেবারে শিকড় মুখ পালন করে এই দেশ থেকে আমরা অন্য দেশে পাঠিয়ে দিতে চাই। কোনো জায়গায় কোনো ফ্যাসিস্ট থাকতে পারবে না, আমাদের প্রশাসনে থাকতে পারবে না, পুলিশে থাকতে পারবে না, বিচার বিভাগে থাকতে পারবে না, আমাদের সাংবাদিকদের মধ্যে থাকতে পারবে না, আমাদের চিকিৎসা ক্ষেত্রে থাকতে পারবে না, আমাদের কোনো জায়গায় কোনো ফ্যাসিস্টের কোনো জায়গা নেই। এই দেশে কোনো ফ্যাসিস্টের জায়গা হবে না। দেশ হলো দেশের যারা দেশের দেশপ্রেমিক মানুষ, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য জীবন দিতে প্রস্তুত, যারা দেশের মানুষকে প্রতিনিধিত্ব করেন, এদেশের মালিকানা তাদের। সেই জন্য আমি মনে করি এ ধরনের যারা রয়েছেন দেশের ভেতরে বিভিন্ন জায়গা আছে, যারা আত্মগোপনে, তাদেরকে চিহ্নিত করতে হবে, আমাদের প্রথম কাজ। এখন ষড়যন্ত্র চলমান, অনেকেই বলেছেন যে সেনাবাহিনীর সার্ভিং মেজর অনেক প্রশিক্ষণ দিচ্ছেন, ফ্যাসিস্টদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, কতটা দুর্ভাগ্যজনক। এবং উনি প্রায় 200 দিন অনুপস্থিত ওনার কর্মক্ষেত্র থেকে, এবং ওনার স্ত্রীও একইভাবে অনুপস্থিত। এরকম বিভিন্ন জায়গায় আপনার ষড়যন্ত্র চলমান রয়েছে, চিহ্নিত করতে হবে তাদেরকে এবং তাদেরকে পুরোপুরি আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি, আমাদের কোনো ভয় নাই। আমাদের এই দেশ ছাড়া কোনো অন্য দেশে কোনো আমাদের কোনো নাগরিকত্ব নাই। আমাদের দেশ একটাই এবং আমাদের জায়গা একটাই। আমরা এখানেই জন্মগ্রহণ করেছি, এখানে ইনশাআল্লাহ মৃত্যুবরণ করব। আমরা কখনো কাউকে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কাউকে কখনো ভয় করিনি, কোনোদিন করবো না ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে ফ্যাসিজম নরমালি পুনরুজ্জীবিত হয় না, তবে ট্রান্সফর্ম হয়, রূপান্তরিত হয়। আজকে ভবিষ্যতে আমরা মনে করি যে অনৈতিকতার উপরে ভিত্তি করে যে গণহত্যা, যে নির্যাতন, নিপীড়ন, নিষ্ঠুরতার মাধ্যমে যে ফ্যাসিজম বিদায় হয়েছে, সেই ফ্যাসিজমের আবার পুনরুজ্জীবিত হওয়ার কোনো নৈতিক ক্ষমতা নেই বলে আমরা বিশ্বাস করি। তবে কথা হলো যে তাদের অন্য কোনো ভাবে তাদের পুনর্জন্ম হয় কিনা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। নতুন কোন রূপে, নতুন কোন পরিচয়ে, নতুন কোন আশ্রয়ে তারা আবার আশ্রিত হন কিনা সেই বিষয়টি আমাদের পাহারাদারি করতে হবে। আমরা মনে করি এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এবং আমরা বিশ্বাস করি যে পৃথিবীতে অনেক বিপ্লব ব্যর্থ হয়েছে, তবে ফ্যাসিস্টরা যারা পলাতক হয়েছে তারা ফিরে এসেছে, এরকম কোনো নজির আমাদের এখানে নাই। তবে বিপ্লব ব্যর্থ তখনই হয় যখন ঐক্যবদ্ধতা নষ্ট হয়। বিপ্লব ব্যর্থ তখনই হয়, অভ্যুত্থান ব্যর্থ তখনই হয় যে অভ্যুত্থানের চেতনা বা বিপ্লবের চেতনা থেকে যখন মানুষ দূরে সরে চলে যায়। আমি মনে করি যে সেই চেতনা থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সবাই মিলে আমাদের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করব। এদেশের গণমানুষের যে স্বার্থের যে চেতনা, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে চেতনা, সেই চেতনাই হলো আমাদের চেতনা। সেই চেতনাকে আমরা ঐক্যবদ্ধভাবে ধারণ করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয়, রাষ্ট্র যখন আমি বলি যে একটি সাম্রাজ্যের পতন হয়েছে, আরেকটি সাম্রাজ্য পুনর্গঠন করতে হলে সেখানে সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। আজকে প্রত্যেকটি বিভাগ যেগুলো নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটি প্রতিষ্ঠান যেগুলো নষ্ট হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে, সেই প্ল্যাটফর্মগুলোকে, সেই দপ্তরগুলোকে আবার পুনর্গঠন করতে হবে নতুন মানুষ দিয়ে, যারা সৎ, যারা দেশপ্রেমিক, যারা সকল রকমের যে ক্রমের আগ্রাসনের বিরুদ্ধে ইস্পাত কঠিন প্রাচীরের মতো যারা প্রতিরোধ করে তুলতে পারে, সেই সব দেশপ্রেমিক মানুষকে দিয়ে সব প্রতিষ্ঠানকে আবার পুনর্গঠন করতে হবে। আজকে আমরা মনে করি যে বাংলাদেশ এটি যে সময়ে এই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে সময় আমরা পেয়েছিলাম, তারপরে যে শাসক শ্রেণী বিভিন্ন সময়ে তারা মানুষের যে আকাঙ্ক্ষা অথবা গণমানুষের যে তাদের যে স্বপ্ন, সেটি পূরণের জন্য যেভাবে নিবেদিত হওয়া প্রয়োজন ছিল, সেভাবে অনেকে নিবেদিত হতে পারেন নাই। অনেকে বরং রাষ্ট্র এবং জনগণকে মুখোমুখি করেছেন এবং নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য ব্যক্তি, গোষ্ঠী, পরিবার এবং দলীয় ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। রাষ্ট্রকে ব্যবহার করেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন, যে কারণে আজকে 54 বছর পরেও আজকে আমাদেরকে বলতে হচ্ছে যে আমরা কোথায় এসে দাঁড়ালাম, কোথায় যাওয়ার কথা ছিল, আমাদের গন্তব্য কোথায়, এখন আমাদের অবস্থান কোথায়।
তো সেই জন্য এই ধরনের আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের যেন আমাদের কষ্ট পেতে না হয়, আমরা যেন নিজেরা যেন আমাদের অবস্থান নিয়ে যেন অসন্তুষ্ট না হয়, সেজন্য যাত্রাটা নতুন করে শুরু করতে হবে। আমি মনে করি যে যুব সমাজের মধ্যে সেই স্পিরিট আছে। আজকে দেশের মানুষ যারা এই চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তাদের মধ্যে সেই চেতনা রয়েছে যারা একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করতে সক্ষম, এবং সেই বাংলাদেশ হবে সকলের, সার্বজনীন, সকল মানুষের এবং সকল মানুষের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ। প্রিয় ভাইরা, আবেগ দিয়ে অনেক কিছুই আমরা করতে পারি। ধ্বংসের জন্য যেমন আবেগ লাগে, একটি ব্যবস্থাপনা ধ্বংস করার জন্য যে আবেগ আমাদের প্রয়োজন ছিল, সে আবেগ দিয়ে আমরা সম্মিলিতভাবে সেই নষ্ট ব্যবস্থাপনা ধ্বংস করেছি। এখন সৃষ্টির জন্য আরেকটি আবেগের প্রয়োজন, নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য, সেই আবেগের অংশীদার হবার জন্য এবং সেই আবেগকে বুকের মধ্যে ধারণ করে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য আবারও আমাদেরকে পুনরুজ্জীবিত হবার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের দেশটি আমি মনে করি সব সময়ে ষড়যন্ত্রের মধ্যে ছিল, এখনো আছে, ভবিষ্যতে হয়তো বা থাকবে। সুতরাং সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে নতুন বাংলাদেশের যে যাত্রা সেটি আমাদের শুরু করতে হবে, এবং আমাদের যে গণমানুষের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সেটি আমাদের নির্মাণ করতে হবে। আজকে শেষ কথা এটি বলবো যে আজকে যদি আমাদের কোন ব্যর্থতার কারণে, অনৈক্যের কারণে, পারস্পরিক অবিশ্বাস এবং অনাস্থার কারণে যদি আবারও কখনো এই হেলিকপ্টার যেটি এদেশ থেকে চলে গেছে, সেই হেলিকপ্টার যদি আবারও ফিরে আসে, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রের যে অস্তিত্ব, সেটি বিলীন হয়ে যাবে। আমি বলে দিলাম। সেই জন্য জলে, স্থলে, অন্তরিক্ষে পাহারাদারি করতে হবে, যাতে করে কোনোভাবেই এদেশে আর কোন ফ্যাসিজম বা ফ্যাসিস্ট পুনরায় ফিরে আসতে না পারে এবং এদেশে তারা রাস্তা লাগাতে পারে। আকাশ পথে পাহারা দেন, কোন হেলিকপ্টার আসে কিনা খোঁজ করেন। প্রত্যেকটা সীমান্তে পাহারা দেন যে সীমান্ত দিয়ে কেউ আসে কিনা। আজকে জলে আপনার অন্য কোনো ভাবে বঙ্গোপসাগর দিয়ে কোনো কেউ আসে কিনা পাহারাদারি করেন। আজকে ঘরের ভেতরে আপনার কোনো ফ্যাসিস্ট বড় হচ্ছে কিনা আপনার সাথে সাথে সেটি আপনি পাহারাদার করেন। এবং আজকে আমরা মনে করি এই পাহারাদারি হলো আজকে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের রাষ্ট্রীয় ইন্টেলিজেন্স আছে, আমাদের বিভিন্ন বাহিনী আছে, আমরা আছি, আপনারা আছি, সবাই মিলে আমরা যদি সজাগ থাকি, সচেতন থাকি, জাগ্রত থাকি, এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হরণ করার শক্তি এই পৃথিবীতে কারণে ইনশাআল্লাহ। সেই জন্য ভাই আমি বলি শেষ কথা, দেশ থাকলে আমরা থাকবো, দেশের স্বাধীনতা থাকলে আমরা থাকবো, দেশের সার্বভৌমত্ব থাকলে আমরা থাকবো। এগুলো যদি না থাকে আমরা কেউ কিন্তু থাকবো না। আমি আবারও বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায়, যে ক্ষমতাটা উনি মাঝে মাঝে প্রদর্শন করে দেখিয়ে দেন। পৃথিবীতে অসংখ্য ফেরাউন অথবা নমরুদ অথবা এই ধরনের আবু জেহেল, আবু লাহাবের জন্ম হলেও এদেশে আল্লাহর ইশারায় যখন এদেশের মানুষ, গণমানুষ যখন জেগে ওঠে, তখন আল্লাহর সাহায্য আকাশ থেকে জমিনে পড়ে, এবং এই সাহায্যের বিরুদ্ধে কোন শয়তানি শক্তি কখনোই বেঁচে থাকতে পারে না, তারা স্থিতিশীল থাকতে পারে না, তারা অস্তিত্বহীন হতে বাধ্য। সেই জন্য আমরা মনে করি আমরা যারা বিশ্বাসী, দেশপ্রেমিক, আমাদের মধ্যে যাদের সততা আছে, দেশপ্রেম আছে, তাদের সাথে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা যাদের সাথে আছেন তাদের প্রতিপক্ষ কেউ হতে পারবে না। যদি সামনে দাঁড়ায় তারা তৃণখণ্ডের মতো নিশ্চিন্ন হয়ে যাবে, পৃথিবী থেকে তারা বিলীন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই জন্যই আমি মনে করি ভাই, এখনো তন্দ্রায় যাওয়া, নিদ্রায় যাওয়া, বিশ্রামে যাওয়ার সময় হয় নাই। জেগে থাকতে হবে, চৌকিদারি করতে হবে, চৌকি দিতে হবে, পাহারাদারি করতে হবে। আমরাও যেন কোনো ফ্যাসিস্টের উপরে দেশ চলে না যায়
সেজন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে দীর্ঘ সময় আপনারা আজকে এখানে উপস্থিত থেকে আমাদের চেতনাকে যে জাগ্রত করেছেন, বিশেষ করে আহত জুলাই যোদ্ধারা যে ধরনের কথা বলেছেন, তাদের অপ্রাপ্তির কথা বলেছেন, তাদের বিভিন্ন আকাঙ্ক্ষার কথা বলেছেন, সেই আকাঙ্ক্ষাগুলো, সেই অপ্রাপ্তিগুলো আমরা আগামীর বাংলাদেশে সবাই মিলে পূরণ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি সালাম জানিয়ে আবারও বিপ্লব দীর্ঘজীবী হোক এবং আমাদের এই যে গণ অভ্যুত্থানের যে চেতনা সেটি অমর হোক, সেই কথা বলে সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মানুষের কমিশনার সিলেট সরকার মহাবুদ্দিন সম্মানিত সুধী অনুষ্ঠানের এই পর্যায়ে